থাক রেকর্ডই করি। দেখো, তো আমরা আসলে এইখান থেকে যেটা প্রমাণ করলাম সেটা হচ্ছে যে P সমান সমান R cos আলফা এবং Q সমান সমান R sin আলফা। এই দুইটা সূত্র আমরা কিভাবে করে পেয়েছি? আমরা এখান থেকে এই ফর্মুলাটা আমরা আগের ক্লাসে প্রমাণ করেছিলাম। তো যদি আমরা লম্ব উপাংশ বের করি, তার মানে হচ্ছে আমাদের P ভেক্টর এবং Q ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা, এখান থেকে একটু ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারছো, আলফা প্লাস বিটা এর ভ্যালুটা এখান থেকে এসেছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে P সমান সমান ফাইনালি আসছে R sin বিটা, Q সমান এসেছে R sin আলফা। sin বিটাকে আমি চাইলে এখান থেকে এই ফর্মুলাটা থেকে একটু লক্ষ্য করো, আমি এখান থেকে তাহলে বিটা সমান সমান লিখতে পারি 90 মাইনাস আলফা। তাহলে এখান থেকে P is equals to R cos আলফা এবং Q is equals to R sin আলফা। এইখান থেকে আমরা আসলে যখন লম্ব উপাংশটাই সবচাইতে বেশিবার এখানে ব্যবহার করব, আমাদের পুরো ফিজিক্সের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বইতে আমরা লম্ব উপাংশ ছাড়া আসলে অন্য কোনো উপাংশ নিয়েই কাজ করব না। তো এই সূত্রটা আমাদের আসলে খুব একটা কাজে লাগবে না, জাস্ট এটা প্রমাণ করতে এটা কাজে লাগলো। আর তাছাড়া আমাদের আসলে এই R cos আলফা আর sin আলফা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই যে R cos আলফা এবং R sin আলফা অনেক কে আছে এভাবে করে শেখে যে হলো আমাদের এই আনুভূমিক বরাবর যেটা আছে, আনুভূমিক বরাবর যে উপাংশ সেটা নাকি কজ হয়, কিন্তু এটা ঠিক কথা না। এটা একটু ভালো মতন মাথায় ঢুকায় ফেলো যে লব্ধির অ্যাঙ্গেলটা তুমি যার সাথে নিচ্ছ, যার সাথে তুমি লব্ধির অ্যাঙ্গেলটা নিচ্ছ, সেই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে সেই উপাংশটা হবে হচ্ছে আর কজ আলফার উপাংশ। আর যেটার সাথে আলফা নাই সেই কিউটা হবে হচ্ছে আর সাইন আলফার উপাংশ। তাহলে কজ আলফা হবে হচ্ছে কোণ যার সাথে আছে, এই লেখাটা আমি একটু লিখে দিয়েছি, এটা একটু মনোযোগ দিয়ে সবাই নোট করে ফেলো। যার সাথে কোণ থাকে তার সাথে কজ থাকে, অর্থাৎ এখানে যেহেতু আমাদের আলফা অ্যাঙ্গেলটা লব্ধির সাথে আছে পি এর, তাই পি সমান সমান হবে আর কজ আলফা, যার সাথে কোণ তার সাথে কজ, আর এটা হবে আর সাইন আলফা। তাহলে এখন চলো আমরা কিছু প্র্যাকটিস করে আসি। যে যদি আমাদের কাছে মনে করো এইরকম একটা ভেক্টর আছে, এইরকম একটা ভেক্টর যদি থাকে এবং আমরা চাচ্ছি যে এইরকম দুইটা লম্ব উপাংশে এটাকে ভাগ করতে, এইরকম দুইটা লম্ব উপাংশে ভাগ করতে, বলো তো এটা কি লম্ব উপাংশ হবে না? হ্যাঁ, অবশ্যই এরকম করে লম্ব উপাংশ কিন্তু আঁকা সম্ভব, কারণ লম্ব উপাংশের আমরা যে কনসেপ্টটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ হতে হবে 90 ডিগ্রি। তাহলে এখানে যে কোনো ভাবে আমরা যদি উপাংশের মধ্যবর্তী কোণ দুইটা 90 ডিগ্রি করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের এখানে এটাকে লম্ব উপাংশ আমরা বলতে পারবো। এবং বলতো এখানে কিন্তু এই অ্যাঙ্গেলটার মান যদি হয় 30 ডিগ্রি এবং আমাদের এখানকার যে লব্ধি আছে সেই লব্ধির মান যদি হয় ধরো 50 নিউটন, তাহলে বলো তো দেখি যে আমরা এই দিক বরাবর, আমাদের মনে করো এটা এ, এইটা বি এবং এটা হচ্ছে সি, তো আমরা যদি এখানে এ বি ভেক্টরের রূপাংশ নিতে চাই তাহলে সেটার মান কত হবে? ভাইয়া মান হবে হচ্ছে 50 cos 30। এক্সেলেন্ট, 50 cos 30 ডিগ্রি। কারণ কি ভাইয়া, যার সাথে cos আছে সেটাই হচ্ছে, যার সাথে কোণ আছে সেটাই কিন্তু হবে cos। আর বিসি সমান সমান আসলে কি লিখতে পারি? বিসি সমান আমরা ভাইয়া এটা হবে 50 sin 60। না 60 না তো ভাইয়া, দেখো তো আমরা কি 60 অ্যাঙ্গেল নিয়ে কাজ করতাম না? দেখো তো আলফা যেটা, এইখানেও আলফা ছিল, এইখানেও কিন্তু আলফাই ছিল, তাই cos এর বেলায় তুমি যে অ্যাঙ্গেলটা বসাচ্ছ কিউ এর বেলায় কিন্তু আসলে সেই অ্যাঙ্গেলটাই তোমাকে এখানে বসাতে হবে। ওকে ভাইয়া। তাহলে অ্যাঙ্গেলটা সেম রাখার জন্যই তো আমি আসলে এত সহজ করে ফর্মুলাটা ডিরাইভ করলাম যে আমাদের আর cos আলফা এবং আর sin আলফা, কারণ আগে তো বিটা বিটা ছিল, এই বিটা আর আলফা ছিল, এই দুইটা অ্যাঙ্গেল আসলে আমাদের জন্য হ্যান্ডেল করা কঠিন হয়ে যেত। তাহলে সহজ করার জন্য আমরা কি করলাম, একটা অ্যাঙ্গেলে নিয়ে আসলাম। তাহলে যার সাথে অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে আমাদের আর cos আলফা, আর যেই উপাংশটার সাথে অ্যাঙ্গেল নাই সেটা হচ্ছে আমাদের আর sin আলফা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 50 cos 30 ডিগ্রি এবং বিসি সমান সমান 50 sin 30 ডিগ্রি আমরা লিখতে পারলাম। এখন একটা ব্যাপার মনোযোগ দিয়ে শোনো, যে আমাদের কিন্তু কখনোই একটা লব্ধি আর দুইটা উপাংশ কখনোই একই সাথে এক্সিস্ট করবে না। অর্থাৎ হয় আমাদের এই জিনিসটা থাকবে না, এই দুইটা ভেক্টর থাকবে, অথবা উল্টা হবে যে আমাদের কাছে একটা ভেক্টর আছে কিন্তু আমাদের কাছে এই দুইটা ভেক্টর নাই। মানে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে মনে করো তোমার কাছে 10 টাকা আছে, সেই 10 টাকাকে তুমি 7 টাকা একটা ড্রয়ারে রাখলা আর 3 টাকা হচ্ছে আরেকটা ড্রয়ারে রাখলা। তাহলে তোমার কাছে হয় পুরো 10 টাকা আছে অথবা তোমার কাছে কি 7 টাকা আর 3 টাকা আছে, তাই না? কিন্তু কখনোই কিন্তু একই সাথে তোমার কাছে 10 টাকা, 7 টাকা, 3 টাকা নাই, তাইলে তো 20 টাকা হয়ে গেল টোটাল, ঠিক না? তাহলে এখানকার বিষয়টাও সেই রকম, যে আমরা যেমন এখান থেকে দেখতে পাচ্ছি যে 50 নিউটন, এটাকে ভাঙলে আমি এই সাদা দুইটা ইয়া পাবো, সাদা দুইটা লব্ধি পাবো।
আবার এই সাদা দুইটা লব্ধিকে যোগ করলে আমি এই একটা ভেক্টর পাবো। অর্থাৎ এইরকম জিনিসটা যে 10 আছে তোমার কাছে, 10 টাকা আছে, সেই 10 টাকাকে তুমি কিন্তু চাইলে এভাবে করে 7 + 3 করে লিখতে পারো। অর্থাৎ তোমার কাছে 7 টাকা আছে এক ড্রয়ারে, আর এক ড্রয়ারে 3 টাকা আছে, এটা বলতে পারো। অথবা তুমি বলতে পারো না আমার কাছে টোটাল 10 টাকা আছে। তো এখানকার বিষয়টা আসলে সেই রকম হবে। তো আমরা বলতো আরো কিছু এক্সাম্পল এখানে যদি প্র্যাকটিস করি, যে সাপোজ আমাদের মনে করো এইখানে একটা ভেক্টর আছে, এমন একটা ভেক্টর যে ভেক্টরটা ধরো এই দিক বরাবর কাজ করছে, কেমন এই দিক বরাবর কাজ করছে, এবং আমরা আসলে এই দিকে একটা উপাংশ নিতে চাচ্ছি, আমরা আসলে এই দিক বরাবর একটা উপাংশ নিতে চাচ্ছি, এই দিক বরাবর একটা উপাংশ নিতে চাচ্ছি, এবং ধরো যে এই দিক বরাবর একটা উপাংশ, না এই দিক বরাবর উপাংশ নিলে তো আসলে এটা ইয়া হয় না, ধরো যে এই দিক বরাবর একটা উপাংশ নিতে চাচ্ছি এমন ভাবে যাতে করে হ্যাঁ এইরকম একটা উপাংশ যাতে 90 ডিগ্রি হয়। তাহলে এখন আমাদেরকে যদি বলে ভাইয়া নেটের বেহাল অবস্থা, মাত্র কানেক্ট হতে পারলাম, ভাইয়া আবার একটু রিপিট করা যাবে প্লিজ? আচ্ছা আপু, এটা আসলে রিপিট, আমার যেহেতু রেকর্ড থাকছে তুমি একটু রেকর্ডটা দেখলে ভাইয়া বুঝতে পারবা। দেখো তাহলে এইখানে আমি আসলে ক্লাসের প্রায় ধরো যে মানে মোটামুটি প্রথম 15-20 মিনিট আগের লেকচার রিপিট করছি, হ্যাঁ। তো আরেকবার রিপিট করতে গেলে আর লেকচার আগানো যাবে না। তো এটা একটু কষ্ট করে তোমরা হচ্ছে ওই আগের দিনের লেকচার যেটা আছে সেটা একটু দেখে নিবা, তাহলেই হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে আমি ফাইনালি কি কি পেলাম ওই জিনিসগুলো তোমাকে বলবো না বাবা। দেখো, তো আমরা এখান থেকে দেখো যে যদি আমাদের কখনো বলে দেয় সাপোজ যে এইখানে একটা ভেক্টর আছে, যে ভেক্টরটার ভ্যালু হচ্ছে ধরো 30 ডিগ্রি, এবং ধরো আমাদেরকে বললো যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো 60 ডিগ্রি। তাহলে বলো তো আমাদের এই যে উপাংশটা আছে, এই যে আমি যদি মোটা দাগ দিয়ে দেখাই, এই মোটা দাগ দিয়ে দেখানো যে উপাংশটা, এই উপাংশটার মান ভাইয়া ওটা 30 নিউটন হবে না? সরি 30 নিউটন বা যে কোনো একটা ভেক্টর রাশি হবে আর কি, মিটার পার সেকেন্ড হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মানে একটা ভেক্টর রাশি হবে, যাই হোক। তাহলে এখানে এদিক বরাবর যদি 30 নিউটন বল কাজ করে এবং এটা যদি 60 ডিগ্রি কোণে এটা হয়, তাহলে বলো তো এই দিকের উপাংশটা কত হবে? 30 cos 60 degree 50 cos 6। কেন cos 60 ডিগ্রি? কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা আসলে এই এর সাথে আছে 60 ডিগ্রি। আর এই দিকের উপাংশটা কত হবে বলো তো? এই যেটাকে আমি ধরো যে এই হলুদ কালি দিয়ে, না এটাকে আমি ধরো নীল কালি দিয়ে দেখাচ্ছি, 30 sin 60 30 sin 60 degree এই দিকের উপাংশটা হবে হচ্ছে 30 sin 60 ডিগ্রি। তাহলে দেখো একটা লম্ব উপাংশ, ভাইয়া একটা কোশ্চেন ভাইয়া, এখানে আমি 30 sin 60 এর জায়গায় 30 cos 30 লিখলে সমস্যা? লিখতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি ওই যে তোমাদেরকে যেটা বললাম ওইটা ভাবে করে মনে রাখাটা সবচাইতে ইজিয়ার। কারণ দেখো যে মনে করো একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে লুবাবা এখানে থেকে একটু খেয়াল করো, এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে মনে করো আমি চাচ্ছি যে হলো এই ভেক্টরটাকে দুইটা উপাংশে ভাগ করতে। এই ভেক্টরটাকে কেমন দুইটা উপাংশে আমি ভাগ করব? একটা উপাংশ হবে মনে করো এই দিক বরাবর, এবং আমাদের আরেকটা উপাংশ হবে ধরো এই দিক বরাবর। তাহলে আমাদের যদি দেখি যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমরা কিন্তু এই দিকের যে ভেক্টরটা আছে সেই ভেক্টর, এটা যদি আমাদের ধরো যে r হয়, হ্যাঁ এটা যদি আমাদের r হয়, তাহলে এই দিকের যে ভেক্টরটা আছে সেটা আমি কি লিখবো? এটা আমি লিখবো হচ্ছে r cos থিটা, আর এটাকে আমি লিখবো হচ্ছে r sin থিটা। কেন আমি এইখানে এইটাকে মানে cos আর sin নিয়ে আসলাম? তার কারণ হচ্ছে যাতে করে একটা অ্যাঙ্গেলে আমি এটাকে নিয়ে আসতে পারি, যে আমার জাস্ট থিটা জানলে আমি কিন্তু এখান থেকে আসলে হিসাবটা করে ফেলতে পারছি। তাহলে এইখান হ্যাঁ ভাই, ইজি হয়ে যায় তখন হিসাবটা। তোমার এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল যদি কেউ বলে দেয়, তাহলেই কিন্তু তুমি আসলে দুইটা উপাংশ বের করে ফেলতে পারবে, একটা হবে r cos থিটা, একটা হবে r sin থিটা। তাহলে কিন্তু আমরা এখান থেকে আসলে এই ভেক্টর গুলোকে কিভাবে করে প্রকাশ করব সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে r cos থিটা এবং r sin থিটা আমাদের কিন্তু দুইটা লম্ব উপাংশ, এবং একটা হচ্ছে cos এর ভ্যালু, একটা হচ্ছে sin এর ভ্যালু। তো ভালো কথা, আমরা চলো এবার হচ্ছে আমাদের, তোমাদের কাছে কি এই ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগে না এই একেবারে কালোটা বেশি ভালো লাগে? এই কালোটাই বেশি ভালো লাগে, কালোটাই ভালো লাগে, কালোটাই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে কালোটাই অন্য সময় ক্লাস নেব। আমি কালোটাই নিতে নিতে আমার মানে বোর হয়ে গেছি। আমার কাছে এটা ভালো লাগে আবার। হ্যাঁ, এইটা এমন একটা কালার যেখানে সবগুলা কালার ফোটে। ধরো এই যে লাল লিখলে লালও ফোটে, কিন্তু আমি যদি আগেরটাতে যাই, আগেরটায় লাল কালারটা একটু চোখে লাগে কেমন যেন। যাই হোক, এটা লাইট ইউ আর এটা করতে করতে কি হয়ে যাবে, আমরা হচ্ছে এটা একটু লাইট কালার তো চোখে এতটা ধরে না,
মানে ওই কালোটা বেশি হলে চোখে কেমন বেশি লাগতে পারে। যাই হোক, আমরা এটা পরে আস্তে আস্তে বিভিন্ন সময় বিভিন্ন কালার নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, তো আমরা এখন আসলে যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের বলতো, এটা আমরা প্রথমে একদম ক্লাসের শুরুতে এরকম একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল যে আমাদের যদি এই রকমের মনে করো যে একটা সংখ্যা রেখা থাকে এবং আমি যদি এখানে এই দিক বরাবর একটা ভেক্টর প্রকাশ করতে চাই, মনে করলাম এই দিক বরাবর আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 6, এক্স অক্ষ বরাবর 6 একক আছে, এবং মনে করো আমাদের যে ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা মনে করো যে 4 ইউনিট আছে। তাহলে বলো তো, এটা যদি আর ভেক্টর হতো, সেই আর ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারতাম একটু বলো তো। 6i 4 + 4j। i + 4j, এটা আমরা আগে লেকচারগুলোতে আলোচনা করেছিলাম যে আমাদের যখন একটা ভেক্টর আছে আর, এই আর ভেক্টরের আমি মনে করলাম এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে 6 এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে 4। তাহলে আমরা কিন্তু এখানে r সমান সমান এটা লিখতে পারতাম যে 6i + 4j। তাহলে 6i কেন? কারণ আমরা এক্স অক্ষ বরাবর যে উপাংশ থাকবে সেটাকে আমরা i বলি, এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ থাকবে সেটাকে আমরা আসলে তত ইনটু j বলি। ঠিক আছে, এদিকে এটা হচ্ছে একক ভেক্টর বলে, এটাকে একক ভেক্টর। তাহলে r সমান সমান 6i + 4j, এটা আমরা লিখতে পারি। এখন আমি চাচ্ছি যে আমরা ভেক্টরটাকে একটু অন্যভাবে প্রকাশ করতে। দেখো, এখন আমি যে জিনিসটা দেখাবো এই জিনিসটা তোমরা কিন্তু বাংলাদেশের কোনো বইতে আসলে খুব একটা সচরাচর পাবা না, এবং কোনো টিচারও এভাবে করে তোমাকে শিখাবে না। কিন্তু এই জিনিসগুলো আসলে জানতে পারলে ম্যাথ করা অনেক ইজি হয়ে যায়। আমি জানি না এটা কেন শেখানো হয় না, আমাকেও কেউ শিখায় নাই ওই সময়, কিন্তু আমি যত বড় হয়েছি তখন আমাদের আসলে মনে হয়েছে যে না, এইভাবে করে শিখালে আরো সহজ হয়ে যায় জিনিসগুলো। একটু লক্ষ্য করো, মনে করো দেখবা যে একটু পরে অঙ্কগুলো কত সহজ হয়ে যাবে তোমাদের জন্য, যেহেতু আমি উপাংশ নিয়ে এখন খেলা করছি। এটা মনে করো আমাদের একটা সংখ্যা রেখা, ঠিক আছে? আমি তোমাকে বলে দিলাম যে আমাদের এই দিক বরাবর একটা ভেক্টর আছে আর না এই দিক বরাবর একটা ভেক্টর আছে মনে করো 10 নিউটন, ঠিক আছে? এবং তোমাকে আমি বললাম এই দিক বরাবর আমাদের একটা অ্যাঙ্গেল আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলো তো দেখি, যদি 45 ডিগ্রি হয় তাহলে এই 10 নিউটনকে আমি চাইলে কি দুইটা উপাংশে ভাগ করে ফেলতে পারবো না? একটা হচ্ছে হবে এই দিক বরাবর, বা আমি একটু মোটা করে যদি দেখি, দুইটা লম্ব উপাংশে যদি ভাগ করে ফেলতে চাই, একটা হবে এই দিক বরাবর আর একটা হবে হচ্ছে এই দিক বরাবর। এরকম কি দুইটা উপাংশে ভাগ করতে পারি নাকি পারি না বলো তো? হ্যাঁ ভাই পারি। পারি। তাহলে দেখো, এইখানে বলো তো দেখি, আমি তো তোমাদের উপাংশ বের করা শিখিয়েছি, তাহলে বলো তো দেখি এই দিক বরাবর যে উপাংশ সেটার মান কত হবে? ভাইয়া সেটার মান হবে 10 cos 45। 45 ডিগ্রি। বলো তো এইটার ভ্যালু কত হবে? 10 sin 45। 10 sin 45 ডিগ্রি। তাহলে বলো তো এইখানে এই ভেক্টরটার নাম আমি যদি দিতাম a ভেক্টর, তাহলে এই a ভেক্টর সমান সমান আমি কি লিখতে পারবো যে 10 cos 45 ডিগ্রি i প্লাস 10 sin 45 ডিগ্রি j। এইভাবে বলো তো আমি কি লিখে প্রকাশ করতে পারবো না? কারণ আমাদের আসলে এক্স অক্ষ বরাবর মান তো এখন আর 4 বা 6 এরকম সুন্দর সংখ্যা না, এখন সেটা কত? 10 cos 45 ডিগ্রি। ওয়াই অক্ষ বরাবর ভ্যালুটা কত? 10 sin 45 ডিগ্রি। তাহলে আমি যখন আগে 10 কে লিখতাম যে 4i + 6j, এখন সেটাকে আমি কি লিখছি? 10 cos 45i + 10 sin 45j। কোনো সমস্যা কি আছে এতে? না ভাই নাই। সমস্যা নাই। তাহলে আমরা কিন্তু এইভাবে করে ভ্যালুগুলো আসলে বের করতে পারি যে a ভেক্টর সমান সমান, যদি আমাদেরকে ভেক্টর রূপে প্রকাশ করতে বলে তাহলে আমরা কিন্তু এইভাবে করে এটাকে লিখতে পারি। এটা জাস্ট মাথায় রাখো, এবং তুমি আসলে অবাক হয়ে যাবা যে আমি কিছুক্ষণ পরে বা আজকের ক্লাসে না হলেও আমি এই কনসেপ্টটা দিয়ে অনেক কঠিন কঠিন ম্যাথ কত সহজে সলভ করে ফেলতে পারবো, যেগুলো আমাদের বইতে কোথাও পাবা না এবং কোনো টিচার এটা শিখাবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের। এটা কেন জানি শেখানো হয় না, কারণ এটা স্টুডেন্টদের অনেক কঠিন লাগে হয়তো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যারা এই পর্যন্ত বুঝে আসছে তাদের জন্য আসলে এই জিনিসগুলো একদম ডাল ভাত, এবং তারপরে তাদের জন্য যে কোনো ভেক্টরের সামেশন বের করা বা বিয়োগ বের করা অনেক অনেক ইজি হবে। কারণ তোমরা ভেক্টরের ওই যে তোমরা যখন 9 10 এ ছিলা তখন তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের কিছু ম্যাথ করে এসেছো না? ওই হ্যাঁ যে ভাই। দিকে গেল, আরেকটা উল্টা দিকে আসলো, ধাক্কা খাইলো, উল্টা দিকে চলে গেল। এখানে বলো তো সবার ধাক্কা ধাক্কি কি একই লাইন বরাবর হইতো না?
হ্যাঁ জি হ্যাঁ বরাবর হতো, কিন্তু আমরা এই এই এইটার এসে দেখবো যে এটা এরকম হইতে পারে যে একটা এদিক বরাবর আসছে আরেকটা এদিক বরাবর আসছে, এটা ধাক্কা খাওয়ার পরে একজন চলে গেছে এইদিক, আরেকজন কোন দিকে যাবে। তো এই টাইপের প্রশ্নগুলো তখন সলভ করতে গেলে অনেক ঝামেলায় পড়ে যাবা যদি তুমি আমার এই ফরম্যাটটা ইউজ না করো। তো আমরা এটা আগে ভালো মতন বুঝি ভাইয়া, যদি এটা ভালো মতন আমরা বুঝতে পারি যে এটা কিভাবে করে আসলো, তাহলে দেখবা তোমার জন্য কিন্তু অনেক অনেক সহজ হবে পরবর্তীতে ম্যাথগুলো সলভ করার। এখন কথা হচ্ছে ভাই এভাবে করে করলে স্যাররা নাম্বার দিবে কিনা, সেই নাম্বারের চিন্তা আমরা একটু পরেই না হলে করলাম, আমরা আগে শিখে নেই ভালো মতন, আমরা আগে অঙ্ক করতে শিখি, তারপরে স্যারদের নাম্বার দেওয়া তো আসলে এটা স্যারদের উপরে নির্ভর করে যে স্যাররা কি আসলে নাম্বার দিবেন কিনা, ওনাদের মুড আছে কিনা, হ্যাঁ অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তবে আমরা এখন যেটা শিখবো সেই জিনিসগুলো আসলে একদম পারফেক্ট এবং সবচাইতে বেশি এফিশিয়েন্ট। আচ্ছা, কস সাইনের ব্যাপারটা বুঝলাম না, আচ্ছা ঠিক আছে, এইটা কিভাবে আসলো আমি তোমাকে তাহলে এখন একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমি একটু একটা ফোন ধরছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখো এখান থেকে আমি তোমাকে তাহলে মনে রাখানোর জন্য একটা ছোট্ট একটা টেকনিক দেখাই, হ্যাঁ জাস্ট এতটুকু কভার হবে তোমার। যে মনে করো এটা যদি আমাদের, ধরো আমি আবারও ওই ছবিটাই আঁকছি, বাবা তুমি একটু খেয়াল করবে, তার সাথে অন্য সবাই খেয়াল করবে যে আমি এখন এতক্ষণ যেটা আসলে বকবক করলাম এই জিনিসটা আসলে তোমরা ক্লাস 9 10 দেখে আসছো, এটা নতুন কিছুই আমি পড়াইনি, এটা ক্লাস 9 10 দেখে আসছো, সেটাই আমি এখন তোমাদের আসলে বলে দিব। যে ধরো এটা যদি একটা এ বি সি হয়, মনে করো আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে মনে করো থিটা। তাহলে বলো তো দেখি যে আমরা যদি সাইন থিটা সমান লিখতে চাই তাহলে সেই সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি? সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই ভাইয়া লম্ব মানে কি? লম্ব হয় সব সময় কোণের বিপরীত বাহু হয় লম্ব, তাহলে সে লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ কত? এ বি। তাহলে বলো তো বিসি সমান সমান কি লেখা যাবে? এ বি সাইন থিটা লেখা যাবে। এবং ও বলো ভাই, সুন্দর এবং সুন্দর। আমি যদি cos থিটা নিতে চাই তাহলে ভাইয়া বলো তো কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, কবরে ভূত আছে, তাহলে যে ভূমি বাই অতিভুজ ছিল মনে আছে, তাহলে আমাদের এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এসি, তারপরে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এ বি, তাহলে ভাইয়া বলো তো এখান থেকে এসি সমান কি লেখা যাবে? এ বি cos থিটা। তাহলে বলো তো আমাদের এখানে এ বি মান যেটা, এটা মনে করো আমাদের এ বি যেটা এটাই হচ্ছে আমাদের সেই আর, হ্যাঁ এটাই আমাদের একটা ভেক্টর আর ভেক্টর, তাহলে এ বি এর জায়গায় আমি কি লিখতে পারি? আর cos থিটা, এটা হচ্ছে আমাদের এসি, এবং বিসি সমান সমান কত হবে? এবি এর জায়গায় আমি যদি আর লিখি তাহলে এটা হবে হচ্ছে আর sin থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে আর cos থিটা, এসিটা হচ্ছে আর cos থিটা এবং সিবিটা হচ্ছে আর sin থিটা। তাহলে আপু বলো তো এখানে যে 10 নিউটন ছিল সেই 10 নিউটনটা যেটা এই দিককার উপাংশটা যেটা অ্যাঙ্গেলের সাথে আছে, অ্যাঙ্গেল যেটার সাথে আছে সেইটা কি হবে? 10 cos 45 ডিগ্রি, 10টা হচ্ছে আমাদের এখানকার আর এর ভ্যালু, তাহলে আর cos 45 ডিগ্রি, থিটাটা হচ্ছে 45 এর মতন, এই যে এটার মতন চিন্তা করো যে এসি যেটা যেটা অ্যাঙ্গেলের সাথে ছিল, আর যেটা হচ্ছে আমাদের এই উপাংশটা লম্ব উপাংশ যেটা খাড়াভাবে ওয়াই এর দিকে আছে সেটা বিসি, বিসি সমান কত ছিল? আর sin থিটা, এখানে এই যে আর sin 45 ডিগ্রি। লুবাবা তুমি কি বুঝতে পেরেছো? আশা করি এটা দেখে তোমার বোঝার। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে আমরা এখান থেকে কিন্তু যেভাবে করে কনভার্সনটা শিখলাম, এই কনভার্সনটা তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে আমি যখন একটা ভেক্টর লিখছি তখন এটাকে এই 10 cos 45 এবং 10 sin 45 এভাবে দুইটা উপাংশে ভাগ করতে পারবো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কিছু বেসিক প্রশ্ন করব। বেসিক প্রশ্নগুলো হচ্ছে এরকম, একটু আমাকে সময় দিবা, জাস্ট 2 মিনিট।
আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা কিছু এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখবো। হ্যাঁ, কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখবো। মনে করো যে আমরা যখন, আচ্ছা তার আগে আমি তোমাদের কিছু বেসিক প্রশ্ন করি। হ্যাঁ, এই প্রশ্নটা হয়তো আমার ফ্রি ক্লাসে তোমরা অনেকেই পাইছো। সেটা হচ্ছে, মনে করো আমাদের কাছে এরকম একটা ব্লক আছে বা এরকম একটা বক্স আছে। তো এই যে একটা বক্স, মনে করো এই বক্সের উপরে আমি, এই বক্সটার উপরে আমি ধরো যে এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করছি, যেই ফোর্সের ভ্যালু হচ্ছে ধরো 10 নিউটন। তাহলে এইটা যদি আমি বলি এই ফোর্সটা হচ্ছে আমাদের ক্রিয়া বল, তাহলে বলো তো প্রতিক্রিয়া বল কোন দিক বরাবর কাজ করবে? ভাইয়া ঠিক তার বিপরীত দিকে। তার একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। কিন্তু বলো তো এই একটু আরেকবার বলেন, আমি শুনতে পাইনি। এখানে আমি যেটা বললাম যে আমরা যদি এইখানে একটা ব্লক আছে, এই ব্লকের উপরে যদি আমি একটা 10 নিউটনের বল অ্যাপ্লাই করি, তাহলে এর বিপরীত দিকে কি একটা প্রতিক্রিয়া বল আমরা পাবো না? জি ভাই, প্রতিক্রিয়া এক স্পিডে কাজ করে না। একটা প্রতিক্রিয়া বল কিন্তু পাবো। সেই প্রতিক্রিয়া বলের মানটা কত হবে বলো তো দেখি? ভাইয়া সেম 10 নিউটন। তো এইখানে একটা বিষয় হচ্ছে, এই -10 না আপু -10 কেন দিলাম না, কারণ আমি আসলে ভেক্টর উল্টিয়েই দিয়েছি। এই জন্য আমি আর ভেক্টরের সামনে আর প্লাস মাইনাস কিছু দিলাম না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 10 নিউটন যেহেতু উল্টা উল্টা দিকে কাজ করছে, তাহলে বলো তো যে আমাদের এইখানে এই বস্তুটার উপরে টোটাল কি পরিমাণ বল কাজ করছে? টোটাল 0 নিউটন। নিউটন। যারা যারা একমত তারা একটু হ্যান্ড রেজ করো তো। তোমরা কি হ্যান্ড রেজ করতে পারো ইয়ার মধ্যে? এই হ্যাঁ মধ্যে দেখো তো। হ্যাঁ, ওই যে অমিত শিকদার হ্যান্ড রেজ করছে, দেখো তো আর কেউ পারো কিনা হ্যান্ড রেজ করতে। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে বিভিন্ন মতামত জানার সময়। দেখি তো তোমরা হ্যান্ড রেজ করতে পারো কিনা। দেখো জুমের একটা অপশন আছে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখি এই যে 4 জন হ্যান্ড রেজ করছে। দেখি আগে হ্যান্ড রেজ করতে পারো নাকি আগে দেখি সবাই। দেখি তো হ্যান্ড রেজ করতে পারছো কিনা সবাই। অপশন খুঁজে পাচ্ছ না? হ্যাঁ, এমনি এমনি করতে ভাইয়া মরে মানে গেলে এটা পক্ষে না থাকলে আচ্ছা তোমরা যারা করছো, হ্যাঁ আরো কয়েকজন বাকি আছো। এই যে তানভীর, কলি, লুবাবা, মেহেদি, সুয়াইব, ইয়াসমিন। আচ্ছা, তো একই মত না থাকলে হ্যান্ড রেজ করবো। না না একমত না। হ্যাঁ, আগে হ্যান্ড রেজটা করে দেখাও যে তুমি হ্যান্ড রেজ করতে পারো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই তো করছি। সবাই হ্যান্ড রেজ করো দেখি সবার পারছো কিনা দেখি। হ্যাঁ, তানভীর, নুহাস তো পারবাই। তানভীর, লুবাবা, তানভীর, লুবাবা। আচ্ছা, আমি অপশন খুঁজে পাচ্ছি না, ল্যাপটপ থেকেই করতেছি তো। অপশন পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের অপশনটা বলছি, দাঁড়াও। ভাইয়া ল্যাপটপ ওই যে পার্টিসিপেন্টস এর ওখানে আছে, পার্টিসিপেন্টের নিচের দিকে একদম রিসেন্ট অপশন আছে। পার্টিসিপেন্টসে তুমি দেখো যে মোর অপশন একটা আছে, তোমার নামের পাশে একটা মোর অপশন আছে, সেখান থেকে তুমি ওখানে চ্যাটের নিচে। আচ্ছা ঠিক আছে, না হয় এই তো সবাই পারছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো তারা তারা হাত নামায় ফেলবা যারা এখানে বলছো যে ভাইয়া এখানে এই টোটাল যে সবুজ কালারের অবজেক্টটা আছে, সেই সবুজ কালারের অবজেক্টের উপরে নেট ফোর্স কত, টোটাল কত পরিমাণ বল কাজ করছে। যারা বলছো যে অমিতের সাথে যারা একমত যে ভাই এখানে টোটাল 0 নিউটন ফোর্স কাজ করছে, তারা হ্যান্ড রেজ করো, বাকিরা হাত নামায় ফেলো। আচ্ছা, কলি, ইয়াসমিন, মেহেদি, সাদিয়া, সুয়াইব, তানভীর। ওরে বাবা, সবাই আস্তে আস্তে হাত নামায় ফেলছে। তারপরে হ্যাঁ, তোমরা তোমাদের মত হচ্ছে যে ভাইয়া এখানে নেট ফোর্স যেটা, সেই নেট ফোর্সটা আসলে 0 নিউটন হবে না। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো। যাদের হ্যান্ড রেজ করা তোমরা একটু ভুল জানো, এটা একটু মাথায় রাখো। সেটা হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপরে কাজ করে না। এটা একটু লিখে নাও সবাই, যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপরে কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপরে কাজ করে না সব সময়। এটা লিখে নাও কিন্তু তোমরা, আমি যেভাবে টাইপ করে নিচ্ছি তোমরাও আমার মতো টাইপ করে নাও, ঠিক আছে? সব সময় দুইটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপরে কাজ করে না, সব সময় দুইটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে। এইটা একটু লিখে নাও, তারপর আমি এটা ব্যাখ্যা দিচ্ছি যে আমি কি বললাম। আচ্ছা, অমিত আর সামিয়া তোমরা হ্যান্ড নামাতে পারো, এখন হ্যান্ড রেজ করা রাখা দরকার নেই, হ্যান্ড নামায় ফেলো। ভাইয়া মাথায় কাজ করতেছে না এখন। আচ্ছা
আচ্ছা দেখো, আগে লিখে ফেলেছো এটা, তারপর আমি তোমাকে বলছি। এটাকে আগে লিখে ফেলেছো? জি ভাইয়া। আচ্ছা দেখো, এইখানে আসলে আমি যেটা বললাম, বলো তো এর উপরে যখন তুমি বল প্রয়োগ করবা, এই যে আমাদের যে সবুজ কালারের অবজেক্টটা আছে, এর উপরে তুমি যখন একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এর উপরে যখন একটা ফোর্স অ্যাপ্লাই করছো, তখন অটোমেটিকলি ফোর্স অ্যাপ্লাই করা যায়, নাকি এখানে একটা আঙুল দিয়ে একটা ফোর্স দেওয়া লাগবে বলো তো? আঙুল আঙুল দিয়ে দিয়ে দিতে হবে। এদিক বরাবর একটা ধাক্কা যদি তুমি না দাও, তাহলে কিন্তু এটা একটা পুশ হবে না। তো দেখো এখানে তাহলে বলো তো এই ফোর্সটা দেওয়ার জন্য আসলে আমাদের কয়টা কম্পোনেন্ট লাগলো, কয়টা জিনিস লাগলো? টোটাল দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার হাতের আঙুল আর একটা হচ্ছে অবজেক্ট। তো এখানে যেটা বলেছি যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপরে কাজ করে না, অর্থাৎ এই যে প্রতিক্রিয়া বলটা, সেই প্রতিক্রিয়া বলটা আসলে এই সবুজ অবজেক্টের উপরে কাজ করবে না, এই প্রতিক্রিয়া বলটা তোমার এই আঙুলের উপরে কাজ করবে। এবং এর কারণেই কিন্তু তুমি তোমার হাতে একটু ব্যথা অনুভব করবা, বা হাতে একটা স্পর্শ অনুভব করবা, বা হাতে একটা চাপ অনুভব করবা। এই প্রতিক্রিয়া বলের জন্যই আসলে তুমি এটা ফিল করবা। তো এই প্রতিক্রিয়া বল যেটা যেটা আসলে অপোজিট দিকে কাজ করছে, এইটার কোনো ইফেক্ট কিন্তু এই সবুজ কালারের অবজেক্টের উপরে নাই। অর্থাৎ এই সবুজ কালারের যে অবজেক্টটা, সেটার উপরে মাত্র একটা ফোর্সই কাজ করছে, সেটা হচ্ছে আমাদের 10 নিউটন। আর এই যে 10 নিউটনটা, সেটা শুধুমাত্র আমার আঙুলের উপরে কাজ করছে, সেটা এই বস্তুর উপরে কিন্তু কাজ করছে না। বুঝতে পেরেছো অমিত? ভাইয়া আরেকটু রিপিট করবেন? দেখো, যদি আমাদের এখানে টোটাল ফোর্স 0 নিউটন হতো, তাহলে বলতো যে আমাদের এখানে এই বস্তুটা কি কখনো মুভ করতো সামনের দিকে? না ভাইয়া। তাহলে কিন্তু এটা 10 নিউটন দিলে তো সামনের দিকে যায়। তাহলে যদি এটা সামনের দিকে যায়, তাহলে নেট ফোর্স যেটা আছে সেটা কিন্তু অবশ্যই 0 নিউটন না, কারণ 0 হলে কি সেটা আর মুভ করতো? না। তুমি যদি একটা টোকা দাও, তাহলে তো সেটা চলে, সামনের দিকে আগায় যায়, তাই না? সামনের দিকে এটা দৌড়ায়। কিন্তু দেখো, যখন এটা সামনের দিকে দৌড়ায় চলে যাচ্ছে, তখন কিন্তু বিপরীত দিকে তোমার যদি প্রতিক্রিয়া বল কাজ করতো, তাহলে কি এটার উপর নেট ফোর্স যদি 0ই হতো, তাহলে তো এটা কখনোই মুভ করতো না। মুভ করতো? না ভাইয়া। যেহেতু এটা সামনের দিকে মুভ করছে, এইটার অর্থ কি? যেহেতু এই বস্তুটাকে ধাক্কা দেওয়ার কারণে এটা সামনের দিকে চলছে, তার মানে অবশ্যই এর উপরে যে সমান পরিমাণে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে, সেটা কোনোভাবেই এই অবজেক্টের উপরে কাজ করছে না। এই প্রতিক্রিয়া বলটা কাজ করছে আমার হাতের আঙুলের উপরে, এবং এই আঙুলের উপরে এই বলটা কাজ করার কারণেই কিন্তু আমি একটা ব্যথা অনুভব করছি, বা আমি একটা স্পর্শ অনুভব করছি। কারণ তুমি যখন হাত দিয়ে একটা বস্তুকে ধাক্কা দাও, তখন কি তোমার হাতে একটা চাপ অনুভব হয় না? জি ভাইয়া। তাহলে এটা মাথায় রেখো যে ক্রিয়া প্রতিক্রিয়া যেটা, সেটা কখনোই একটা সিঙ্গেল বডির উপরে কাজ করবে না। এই যে একটা সবুজ অবজেক্ট যেটা আছে, শুধুমাত্র সেইটার উপরে কিন্তু কাজ করবে না, সব সময় দুইটি ভিন্ন বস্তুর উপরে কাজ করবে। অর্থাৎ কি, যে সব সময় আমাদের এখানে এই একটা যদি কাজ করে বস্তুর উপরে, আর একটা বল কাজ করবে আমার আঙুলের উপরে, বা যে তাকে ফোর্স দিচ্ছে তার উপরে কাজ করবে। এটা আসলে কিন্তু একদম ক্লাস 9-10 এর বেসিক। তো এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকতে হবে। যা হোক, অসুবিধা নাই, আমরা ইনশাআল্লাহ এগুলো ক্লিয়ার করে করেই সামনের দিকে আগায় যাব। ইয়া, তুমি কি বুঝতে পারছো অমিত? হ্যালো জি অমিত? ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এটা লব্ধি বলতো 10 নিউটন হবে না, তাই না? এটা টোটাল লব্ধি হবে 10 নিউটন। হ্যাঁ, যদি হ্যাঁ আমরা সেটাই বের করতে চাই, কারণ একটা বলই ওর উপরে কাজ করেছে, ওর উপরে যে হ্যাঁ। টোটাল কাজ করবে, এটা হবে 10 নিউটনের সমান। হুম। আছে, তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এইবার দেখো, বলতো আমরা যখন হাঁটি, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন বলতো আমাদের পা কিন্তু হাঁটার সময়, তোমরা খেয়াল করলে দেখবা যে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি, তখন কিন্তু আমাদের পাটা, আমি জানি না কতটুকু ভালো পা আঁকতে পারবো, আমাদের পাটা কিন্তু এইরকম করে দুইটা পা থাকে না। এরকম যখন থাকে তখন কিন্তু আমরা আসলে দাঁড়িয়ে থাকি, এরকম যখন থাকে তখন কিন্তু আমরা আসলে মেঝের উপরে দাঁড়ায় থাকি। বলতো যখন আমরা হাঁটি, তখন আমাদের একটা পা কিন্তু কেমন হয়ে যায়? এটা বিলাইয়ের পা হয়েছে। দাঁড়াও, এখানে ড্রয়িংটা সেই জোসনা ভাই, আমি সুন্দর কিনা বলো? হ্যাঁ ভাই, অনেক জোস। চিত্রকলা ইনস্টিটিউটে চান্স হবে। এই আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমরা হচ্ছে একটা পা আঁকার চেষ্টা করি, কেমন? ইয়া আল্লাহ, মাফ করো আল্লাহ। আরে অস্থির হইছে, অস্থির অস্থির। ভেরি গুড, শাবাশ। আমার তো নিজেকে ভাইয়া অস্থির। ভালো হয়েছে না? দেখো, মানে
মানুষের পা হোক, যাই হোক, পা তো হয়েছে, তাই না? বিড়ালের পা হয়ে গেছে। ওই বেটা, কে বলে রে বিড়ালের পা? এই কেডারে বলছে বিড়ালের পা? ভাই আমি নুহাস। না না, নুহাস। আচ্ছা, নুহাস বলছে। আচ্ছা, নুহাস বললে তো আর কিছু করা যাবে না। আচ্ছা দেখো, তো এইখানে যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন আমরা আসলে কি কাজ করি দেখো তো। তখন আমরা এই যে সাদা যেই সারফেসটা আছে সেই মানে আমাদেরকে পৃথিবী কি করে, পৃথিবী আমাদের সুন্দর মতন নিচের দিকে টানছে, এমজি বলে টানে, কোনো মায়া মহব্বত নাই, এমজি বলে টানতেছে না, মায়া মহব্বত আছে বলে আসলে টানতেছে। তো এই যে এরকম করে এমজি বলে নিচের দিকে কিন্তু টানছে। ভালো কথা, যখন পৃথিবী আমাদের নিচের দিকে টানছে আমরা কিন্তু এই সারফেসের উপরেই দাঁড়িয়ে আছি। তাহলে বলো তো আমরা আসলে এই সারফেসটার উপরে কতটুকু পরিমাণে চাপ দিতে পারছি? কতটুকু পরিমাণে চাপ দিতে পারছি? এমজি পরিমাণ চাপই দিচ্ছি না, বলো তো দেখি। হ্যাঁ ভাইয়া। কারণ পৃথিবী, হ্যাঁ ভাইয়া, এক্ষেত্রে নিট বল এমজি পরিমাণই। হ্যাঁ নিট বল তো এমজি পরিমাণই, সেটা আসছি আমি, ওই নিট বলের ব্যাপারে আসছি। কিন্তু এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে পৃথিবী কিন্তু তোমাকে নিচের দিকে এমজি বলে টানছে। আমার একটু চেহারা দেখা যায়? এখানে দেখো তো, আমার চেহারা দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ দেখা যাবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা জিনিস ব্যাখ্যা দিই। ধরো আমার কাছে যে একটা মার্কার আছে, ঠিক আছে, একটা মার্কার আছে। তো এই মার্কারটাকে আমি যখন আমার হাতের উপরে রাখবো, রাখার পরে বলো তো এই মার্কারটা নিচের দিকে কিন্তু পৃথিবী ওকে টানছিল, ওজন দিচ্ছিল মনে করো 10 নিউটন। তাহলে আমি যখন আমার হাতের উপরে ওকে স্থান দিলাম, তখন বলো তো এই বস্তুটাও আমার হাতের উপরে কি 10 নিউটনের একটা চাপ দিবে না? কারণ পৃথিবী যেহেতু ওকে 10 নিউটন বলে টানছে, তাহলে ও কিন্তু আমার হাতের উপরে 10 নিউটনের একটা চাপ দিতে চেষ্টা করবে, ঠিক কি না? হ্যাঁ ভাইয়া, কথা ঠিক না ঠিক। ভেজাল আছে? ঠিক। ঠিক তাহলে ঠিক। আমরা দেখি যে আমি এই যে সবুজ কালারের যে বলটা এখানে এঁকেছি, সেই বলটা কিন্তু এই পাটা মেঝেটাকে দিচ্ছে এমজি বলে, ঠিক আছে? এই পাটা কিন্তু মেঝেটাকে এমজি বলটা নিচের দিকে সাপ্লাই দিচ্ছে। এখন তাহলে বলো তো মেঝের উপরে বল কতখানি কাজ করছে? মেঝের উপরে কতখানি বল কাজ করছে? এমজি পরিমাণ। MG। এখন বলো তো মেঝে কি আর বসে থাকবে? মেঝেকে তুমি একটা এমজি পরিমাণে ধাক্কা দিলা, মেঝে তো আর বসে থাকবে না। মেঝে প্রতিক্রিয়া বল কোন দিক বরাবর দিবে বলো তো? ভাইয়া লম্ব ভাবে তো উপরের দিকে। উপরের দিকে দিবে। সমান এবং বিপরীত বল, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য এমজি বল কিন্তু উপরের দিকে কাজ করবে। বলো তো এই নীল এমজিটা কার উপরে কাজ করছে? আমার পায়ের উপর। আমার পায়ের উপরে। তোমার পায়ের উপরে পৃথিবীও কত বল দিচ্ছিল? এমজি। এই দুইটা এমজি কয়টা বস্তুর উপরে কাজ করছে? একটা পা আর একটা মেঝে। এই এই হলুদ এমজি আর এই নীল এমজি, এই জি। দুইটা একই বস্তু। ও আচ্ছা, পায়ের উপরেই। পায়ের উপর। উপরে কাজ করছে। গুড। তাহলে বলো তো যদি এই একই এমজি পায়ের উপরে কাজ করে, তাহলে এখানে আমাদের লব্ধি বল কত? 0। হয়ে যাবে 0। এবং এই কারণেই কিন্তু আমরা মেঝের উপরে দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু যদি ছাদ থেকে লাফ দেই তাহলে আর দাঁড়ায় থাকতে পারি না, আমাদের একটা গতি তৈরি হয়ে যায়। বুঝতে পারছো আমরা কেন মেঝের উপরে দাঁড়িয়ে থাকতে পারি? কারণ দাঁড়ায় থাকতে পারি এই কারণে আমরা কিন্তু, এই মাইকটা অফ করে ফেলি। এখন কে মাইকটা অন রাখছো? মাইকটা একটু অফ করে ফেলো প্লিজ, নয়েজ আসতেছে। আচ্ছা, তো এখানে দেখো আমরা যেটা বলছিলাম যে যখন আমরা ওই মেঝের উপরে কেন আমরা বা এইভাবে চিন্তা করো যে একটা মার্কার যদি এখানে থাকে, এটাকে ছেড়ে দিলে তো সেটা এরকম নিচে পড়ে যাচ্ছে, এটাকে যখন ছেড়ে দিচ্ছি এটা তো নিচে পড়ে যাচ্ছে। তাহলে যখন এটা এরকম অবস্থাতে আছে তখন কেন এটা নিচে পড়ছে না? তার কারণ অবশ্যই এর উপরে যতগুলো বল কাজ করছে সেই বলগুলো কাজ করার পরে ওর উপরে নেট ফোর্স বা লব্ধি বল হয়ে গিয়েছে 0। তাহলে যেহেতু লব্ধি বলটা 0 হয়ে গিয়েছে, সেই জন্য তুমি চিন্তা করে দেখো যে এর উপরে কিন্তু পৃথিবী একটা বল দিচ্ছিল এমজি পরিমাণ নিচের দিকে, এবং এই হাতটা ওর উপরে একটা প্রতিক্রিয়া বল এমজি দিচ্ছে উপরের দিকে। এই দুইটা বল সমান এবং বিপরীত হওয়ার কারণে এটা একদম স্ট্যান্ড স্টিল হয়ে কিন্তু দাঁড়িয়েছিল। তাহলে আমাদের এখানে এইটা একটা ফ্যাক্ট যে হচ্ছে কেন আমরা আসলে দাঁড়িয়ে থাকতে পারছি, তার কারণ হচ্ছে পৃথিবী আমাদেরকে যে বলে টানছে সেটা টানার কারণে তো আমাদের নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু কেন পড়ছি না? কারণ আমাদের ফ্লোর যেটা আছে সেই ফ্লোরটা কিন্তু বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল দিয়ে আমাদেরকে আমাদের জায়গাতে ধরে রেখেছে। খুব ভালো কথা। একটা জিনিস তুমি খেয়াল করলে দেখবা যে আমরা যখন হাঁটি, হাঁটার সময় আমাদের পিছনের পাটা এইরকম হয়ে যায়। এরকম হয় কিনা বলো তো? জি হ্যাঁ। হ্যাঁ, জি ভাইয়া। পিছনের পাটা কিন্তু এরকম হয়ে যায়। তাহলে বলো তো ভাইয়া, যখন পিছনের পাটা এরকম হয়ে যাবে
তখন আমরা আসলে এই ভূমির ওপরে বলটা প্রয়োগ করছি কোন দিক বরাবর? এই দিক বরাবর আমরা একটা ভূমির ওপরে আর পরিমাণ বল প্রয়োগ করছি, বা মনে করলাম এফ পরিমাণ একটা বল প্রয়োগ করছি, এক্সট্রা একটা বল। দেখো তুমি খেয়াল করলে দেখবা যে আমরা যখন হাঁটি তখন কিন্তু মেঝের উপরে আমরা একটু বেশি পরিমাণে চাপ দিয়ে তারপরে সামনের দিকে আগাই। তুমি দরকার হয় মোবাইল যদি হাতে থাকে তাহলে মানে হেঁটেও দেখতে পারো, যখন আমরা হাঁটি তখন কিন্তু আমরা মেঝের উপরে একটা চাপ দিয়ে তারপরে কিন্তু হাঁটি সামনের দিকে। যখন আমরা লাফ দেই, বলতো কেন লাফ দিতে পারি? আমরা কেন লাফ দিতে পারি? কারণ ভাইয়া এই ক্ষেত্রে আমাদের দেহটা উপরের দিকে বল প্রয়োগ করতেছে। দেখো এখানে আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে যখন আমরা লাফ দেই তখন আমরা আসলে মেঝের উপরে খুব বড় একটা চাপ দিয়ে তারপরে কিন্তু লাফ দেই, তাই না? খেয়াল করে দেখো যে এটা যদি আমার দুইটা পা হয়, আমরা কি করি? মেঝের উপরে চাপ দিয়ে তারপরে কিন্তু লাফ দেই। তাহলে মেঝের উপরে এক্সট্রা চাপ দিলে আসলে কি হচ্ছে দেখো, নরমালি তুমি যখন এই মেঝের উপরে দাঁড়িয়ে আছো তখন কিন্তু তুমি মেঝের উপরে জাস্ট এমজি পরিমাণ বলই আসলে দিতে পারবা, তাই না? মেঝের উপরে তখন শুধুমাত্র কিন্তু তুমি এমজি পরিমাণ বলই আসলে দিতে পারবা। কিন্তু যখন তুমি লাফ দাও তখন কি শুধু এমজি পরিমাণ বল দিয়ে তুমি লাফ দিতে পারো? পারো না। তোমাকে কিন্তু মেঝের উপরে একটা চাপ দিয়ে তারপরে উঠতে হয়। তাহলে দেখো আগে তুমি মেঝের উপরে শুধু এমজি দিতা, এখন মেঝের উপরে এক্সট্রা অ্যাডিশনাল এফ ফোর্স দিচ্ছ। একটা অ্যাডিশনাল এফ ফোর্স তুমি কিন্তু মেঝেকে দিচ্ছ। তাহলে মেঝেও এখন প্রতিক্রিয়া স্বরূপ কত পরিমাণে বল দিবে? এমজি প্লাস এফ পরিমাণ বল দিবে না প্রতিক্রিয়া বল স্বরূপ? কারণ মেঝেকে এমজি প্লাস এফ, তাহলে মেঝে উপরে কত বল দিবে? এমজি প্লাস এফ। এখন বলো তো এই দুইটা ফোর্স কি এখন আর ব্যালেন্স থাকলো? এই দুইটা বল কি এখন সাম্যাবস্থায় থাকলো? না। এমজি প্লাস এফ কিন্তু উপরের দিকে, এটা নিচের দিকে এমজি, যার কারণে কিন্তু ব্যালেন্স না থাকতে পারার কারণে আমরা কিন্তু উপরের দিকে একটা ধাক্কা পাই বা উপরের দিকে আমরা বল পাই, লাফ দিতে পারি আমরা। এটা কি বুঝতে পেরেছো সবাই? আমরা কেন নিচের দিকে চাপ দেওয়া লাগে? এখানে একটা প্রশ্ন ছিল আমার, যে আমরা যে এমজি প্লাস এফ পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করতেছি, তো সে মানে আমরা কি আগে প্রথম বলটাকে সঞ্চিত করতেছি ভূমিতে থাকা অবস্থায়? এমজি প্লাস এফ প্রয়োগ করছি না, কিন্তু আমরা মেঝেতে এমজি প্লাস এফ প্রয়োগ করছি। মেঝেতে তুমি দাঁড়িয়ে থাকলে তো এমজি পরিমাণ বল তুমি ওখানে প্রয়োগ করে ফেলো, আর অ্যাডিশনাল তুমি আরো নিচে এটা হচ্ছে প্লাস এফ। তাহলে তুমি যেহেতু মেঝেকে যত দিবা মেঝে তোমাকে ততই ফেরত দিবে। তাহলে তুমি যেহেতু মেঝেকে এমজি প্লাস এফ দিয়েছো তাই সে তোমাকে এমজি প্লাস এফ ই ফেরত দিবে। কিন্তু যখন এটা উপরের দিকে এমজি প্লাস এফ কাজ করছে, পৃথিবীতে তোমাকে সবসময় নিচের দিকে এমজি বলেই টানছে। এই টানটা কে দিচ্ছিল? এই টানটা দিচ্ছিল পৃথিবী। আর এটা কে দিচ্ছিল? এটা দিচ্ছিল ও ভাই, এখানে এমজিটা বাদ হয়ে যায়, শুধু এফ ফোর্সটা থাকে উপরের দিকে। হ্যাঁ এটাই। তাহলে নেট ফোর্স তো উপরের দিকে কাজ করবে, লব্ধি বলটা উপরের দিকে কাজ করবে, এবং এটার কারণেই কিন্তু তুমি উপরের দিকে একটা লাফ দিতে পারবা। বুঝতে পারছো? বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা গুড। এখন আসো দেখি যে যখন আমরা এরকম বাঁকা ভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, বাঁকা ভাবে, হ্যাঁ, যখন এরকম হাঁটি তখন কিন্তু এরকম বাঁকা ভাবে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, তখন বলো তো আমাদের যে প্রতিক্রিয়া বলটা, সেই প্রতিক্রিয়া বলটা আসলে কোন দিক বরাবর কাজ করবে? প্রতিক্রিয়া বলটা কিন্তু জাস্ট একদম এটার বিপরীত দিকে এবং মানের সমান এভাবে করে কাজ করবে। আচ্ছা, তাহলে দেখো যদি এদিক বরাবর কাজ করে এটার আসলে লাভটা কি? এটার লাভটা হচ্ছে এইরকম যে এখন দেখো এই দিকে যে বলটা কাজ করেছে, বলতো এই হলুদ ফোর্সটা কার উপরে কাজ করছে? চিন্তা করে বলবা, হলুদ ফোর্সটা কার উপরে কাজ করছে? মেঝের উপরে। এক্সিলেন্ট। কে দিচ্ছে? পা দিচ্ছে। লাল ফোর্সটা কার উপরে কাজ করছে? পায়ের উপর। পায়ের উপরে। আর মেজে দিচ্ছে লাল ফোর্সটা। গুড, ভেরি গুড। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবার দেখো তাহলে এইখানে যে এফ ফোর্সটা আছে এটাকে আমি এখন দুইটা উপাংশে ভাগ করব, কারণ ফোর্সের উপাংশ ভাগ করাই যায়, কোনো সমস্যা নাই। এরকম দুইটা উপাংশে আমি ভাগ করলাম। এখন বলতে পারো ভাইয়া আপনি আবার এই ভেক্টরটা তো এতক্ষণ এইখানে আঁকতেছিলেন, এতক্ষণ তো আপনি ভেক্টরটা এই জায়গাতে আঁকছেন, এখন কেন আবার ঠাস করে এই পাশে নিয়ে গেলেন? উত্তর কি হবে বলো? ভেক্টরের স্থানান্তর। গুড, এক্সিলেন্ট। নাম কি তোমার? অমিত শিকদার। আরে মিয়া তুমি কথা কইতেছো, সরি। ভেক্টরের স্থানান্তর, থ্যাংক ইউ। তাহলে ভেক্টরের স্থানান্তরের মাধ্যমে কিন্তু আমরা যেটা করতে পারি সেটা কি? সেটা হচ্ছে একই ভেক্টর যদি থাকে,
তাহলে এই একই ভেক্টরকে আমরা যে কোনো জায়গাতে কিন্তু প্লেস করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ অমিত। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই ভেক্টরটা রাখতেছি না, যাই হোক এটা আমরা একই কথা, ভেক্টর স্থানান্তর। এখন মনে করো আমাদের এইখানকার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা, তাহলে কে বলতে পারবা এই দিকের যে উপাংশটা সেই উপাংশটার মান কত হবে? আনুভূমিক বরাবর উপাংশটা কত হবে? f cos থিটা। আর উলম্ব বরাবর এটা কত হবে? f sin থিটা। সাইন। থিটা। তো দেখো এইখানে আসলে যেটা বলা হয় সেটা হচ্ছে এই যে f cos থিটা যে বলটা দেওয়া হচ্ছে, এই f cos থিটাটা দেওয়া হচ্ছে, এইটা দেওয়ার কারণে আমরা আসলে আমাদের পুরো বডিটা সামনের দিকে যাওয়ার জন্য একটা বল পাই। এই f cos থিটাটা কোন দিকে? একদম এদিক বরাবর না, মানে সামনের দিকে। তাহলে এই সামনের দিকে হওয়ার কারণে একদম এদিক বরাবর, সুন্দর এই যে দেখো এই যে এদিক বরাবর, আমাকে উল্টা করে দেখাতে হচ্ছে, যাই হোক। তো f cos থিটা যেটা, সেটা যেহেতু একদম তোমাদের ডান দিক বরাবর কাজ করছে, তাহলে কিন্তু আমরা এখানে যে f cos থিটাটা পাচ্ছি, সেই f cos থিটাটার কারণেই আমরা আসলে সামনের দিকে চলার একটা শক্তি পাই, বা সামনের দিকে চলার একটা বল পাই, ঠিক আছে? তাহলে আমরা কোন অংশের জন্য সামনের দিকে যাই? f cos থিটার জন্য আমরা কিন্তু সামনের দিকে যেতে পারি। ভেরি গুড। এবার বলো তো f sin থিটাটা তাহলে আসলে কি করছে? খেয়াল করলে দেখবা যে এখানে f sin থিটা যেটা আছে, সেইখানে এই f sin থিটাটা আসলে আমাদের যে ওজন বলটা কাজ করার কথা, ওজন বল কোন দিকে কাজ করছে বলো তো? নিচের দিকে কাজ করছে না ওজন বল? yes ভাইয়া, mg পরিমাণ। ওজন বল কিন্তু নিচের দিকে কাজ করছে mg পরিমাণে। ওজন যেই বলটা আছে, ওজন যেই বলটা, দাঁড়াও আমি এটা হচ্ছে একটু অন্য কালার দিয়ে দেখাতে চাচ্ছি, এটাকে আমি হলুদ কালার না সবুজ কালার দিয়ে দেখাই। এই যে নিচের দিকে যে বলটা কাজ করছে, এইটা কিন্তু একটা mg বল অলরেডি কাজ করছেই, একটা অলরেডি mg পরিমাণ বল কিন্তু কাজ করছে। তাহলে দেখো আমরা এখান থেকে ওর উপরে টোটাল যে পরিমাণ উপরে নিচে বল কাজ করছে, দেখো ওর ওজন আগে ছিল কত? mg পরিমাণ ওজন ওর আগে ছিল, এখন সেটা দেখো মাইনাস f sin থিটা হওয়ার কারণে তার ওজনটা আসলে সে কিছুটা কম অনুভব করবে, সে তার ওজনটা কিছুটা কম অনুভব করবে। এখানকার যে এফটা, সেই এফটা কিন্তু ওই যে মেঝে টোটাল যে পরিমাণে ধাক্কা তোমাকে দিচ্ছিল সেই ধাক্কাটার সমান, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে mg মাইনাস f sin থিটা যেটা, সেই f sin থিটাটা বিয়োগ হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু ওজনটা আসলে কিছুটা কম ফিল করবে সে। এটা তোমাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি। মনে করো তুমি তোমার কাঁধে একটা ব্যাগ নিছো, ব্যাগটার কারণে তোমার কাঁধের উপরে বলো তো চাপটা কি অনেক বেশি পড়বে না? অনেক বেশি ওজন বেশি লাগবে। এখন মনে করো তোমার হ্যাঁ ভাইয়া। পিছন থেকে এসে কি করলো, ব্যাগটাকে একটু উপর করে ধরলো, তাহলে বলো তো তোমার কাছে ব্যাগের ওজনটা কি একটু কম মনে হবে না? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া মনে হবে। তো এইখানে ঠিক একই রকম জিনিস, যে mg বল নিচের দিকে কাজ করছিল আর f sin থিটা উপরের দিকে কাজ করছিল। তো দেখা যায় যে এখানকার যে mg এবং f sin থিটা, এটাই আসলে আমাদের এখানে যে ওজনটা সেইটাকে আসলে একটু মিটিগেট করে। হ্যাঁ, যে ওজনটা সেটা হচ্ছে আসলে আমাদেরকে একটু ওজনটা কম করে ফিল করায় আর কি। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এইখানে আমরা, আচ্ছা এখন আসো আমরা কিছু ট্রলির এক্সাম্পল দিই। আমরা কিছু, ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই এখানে। বলো। আচ্ছা ভাই, তাহলে মানে মানুষ যখন মানে একটা সিঁড়ি থেকে নিচের দিকে লাফ দেয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটে? সিঁড়ি থেকে যখন নিচে কি লাফ দেয়? হ্যাঁ, লাফ। হ্যাঁ, লাফ দেওয়ার ক্ষেত্রে আচ্ছা দেখো এখানে ওজনের একটা ভালো সংজ্ঞা আছে। হ্যাঁ, ওজনের একটা ভালো সংজ্ঞা আছে। আমি তোমাদেরকে আপাতত এই জিনিসটা তোমরা যা লিখছো এটা মুছে ফেলো, কারণ ওজনের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু ভালোভাবে এক্সপ্লেইন করব নিউটনীয় বলবিদ্যাকে চ্যাপ্টারে গিয়ে। কারণ ওজনের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আমরা যেটা সাধারণভাবে বলি সেটা আসলে না, এটা অনেক ভুল লেখা আছে, ভুল কথা বলা আছে। ওজনটা আসলে সেটা না। ওজনটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু পরে এগুলা নিয়ে কথাবার্তা বলবো। কারণ ওজনহীনতা বলতে আমরা কি বুঝি বা ওজন ফিল করি আসলে কিভাবে, এই জিনিসগুলো তোমাদের একটু মানে আস্তে আস্তে মাথায় ঢুকাই আর কি, ঠিক আছে? একবারে বেশি নিলে লোড বেশি পড়ে যাবে। ওজনটা জাস্ট এটুকু মাথায় রাখতে পারো যে আমরা যে সারফেসের উপরে দাঁড়ায় আছি সেইটা আমাদেরকে যে পরিমাণ বল দেয় সেটাই আসলে আমাদের ওজন, ঠিক আছে? জাস্ট এতটুকু। তো আমরা আস্তে আস্তে দেখতে যাব। হ্যাঁ, প্রথম একবারে যদি আমরা খুব বেশি করতে যাই তাহলে আসলে মাথায় অনেক প্রেসার চলে আসবে। এই জন্য তোমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যতটুকু ইনফরমেশন আমি দিচ্ছি এরপরে তোমাদের কাজ হবে সেগুলাকে নিয়ে অ্যানালাইসিস করে বিভিন্ন প্রশ্ন নিজেদের মধ্যে নিয়ে আসা, তাহলেই কিন্তু তুমি শিখতে পারবা।
কারণ আমি তোমাদেরকে বারবার বলি যে কোনো সায়েন্সের সাবজেক্টে একবারে কোনো টিচার তোমাকে কখনোই পুরাটুকু শিখিয়ে দিতে পারবে না, এবং যদি উনি শিখানো, যদি উনি পড়ানো, তাহলেও দেখবা যে তোমার মাথায় এত জিনিস একবারে ঢুকতে যাচ্ছে না, তোমার কাছে খুব বিরক্ত লাগবে এবং তোমার কাছে মনে হবে যে স্যার বেশি পড়ায়। এখন তাহলে এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে তোমাকে আসলে প্রশ্ন খুঁজে বের করতে হবে। প্রশ্ন ভাইয়া কিভাবে খুঁজতে পারবো? তুমি যদি এগুলা নিয়ে ভাবো, চিন্তা করো, অ্যানালাইসিস করো, তাহলে আসলে কিন্তু তুমি এখান থেকে প্রশ্নগুলো বের করতে পারবে। এবং তুমি যখন মাথার মধ্যে তোমার একটা প্রশ্ন আসবে এবং তুমি ওই প্রশ্নটা সলভ করার জন্য চিন্তা করবে কিন্তু পারবে না, তখন তুমি আমার কাছে এসে যখন আমি তোমাকে একটা অ্যানসার বলবো, সেই অ্যানসারটা কিন্তু তোমার মাথায় আজীবন গেঁথে যাবে এবং সেটা তুমি কখনো ভুলবা না। কিন্তু তুমি যদি, আমি যদি প্রথম অ্যাপ্রোচেই তোমাকে চাই যে তুমি একেবারে প্রথম অ্যাপ্রোচেই এটা জানো যে আমাদের প্রথম অ্যাপ্রোচেই তুমি হচ্ছে কোন দিক বরাবর, মানে সরি আমি মানে যদি প্রথম অ্যাপ্রোচে আমি তোমাকে সবকিছু বলতে চাই, তাহলে তোমার কাছে এই জিনিসগুলো একটা বার্ডেন হিসেবে লাগবে, মনে হবে যে ভাইয়া এটা কঠিন লাগতেছে সবকিছু, ঠিক আছে? এই জন্য তোমরা আগে চিন্তা করো, চিন্তা করে একটা দূর পর্যন্ত আসলে তখন আমি হেল্প করলে তখন তোমরা হেল্প পাবা। কিন্তু তার আগে যদি আমি বেশি কথা বলি তাহলে তোমাদের কাছে খুব বিরক্ত লাগবে এবং আসলে মানে ক্লাসে সহজ জিনিসও মিস করে যাবা। তাহলে এখানে আপাতত কোনটুকু আমি তোমাদেরকে বুঝতে বলছি, এফ সাইন থিটা এমজি টা কিভাবে কাজ করে এটা তোমাদের ব্যাপার, হ্যাঁ, এটা নিয়ে তোমরা চিন্তা করবা। এই এফ সাইন থিটা এবং এমজি, এর উপর একটা এফ সাইন থিটা কাজ করছে, এর উপর একটা এমজি কাজ করছে, সেটা কিভাবে কাজ করছে এটা কমপ্লিটলি তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম, এটা তোমরা নিয়ে চিন্তা করবা। আর আমি আসলে যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো আমাদের এই এফ কস থিটা, এটার কারণেই আসলে একটা লোক সামনের দিকে যেতে পারে। তো আমরা আরো কিছু এরকম এক্সাম্পল দেখব, যেই এক্সাম্পল গুলো দেখলে আমাদের ইনশাআল্লাহ এই টপিক রিলেটেড আরো কিছু কনসেপ্ট আসলে কভার হবে। যেমন মনে করো তোমরা অনেকেই লন রোলার দেখছো কিনা, লন রোলার, লন রোলার নাম শুনেছো হয়তো, নাম হয়তো শুনেছো, লন রোলার। কি নাম ভাইয়া আরেকটা বার বলেন। হ্যাঁ দেখছি। এটা আসলে কি করে? এটা যেটা করে এটা হচ্ছে অনেকটা ওই যে তোমরা ক্রিকেট পিচ যখন ঠিক করে তখন দেখবা, ক্রিকেটের পিচ যখন তোমার হচ্ছে ওই যে কি বলে মানে সমান করতে চায়, তখন এই যে এইরকম একটা দণ্ড থাকে, এখানে এরকম একটা হ্যান্ডেল থাকে, এই হ্যান্ডেলটা দিয়ে এইটাকে এরকম রোল করা হয় এবং মাঠ যেটা এটাকে সমান করানো হয়, হ্যাঁ। তো এটা একটা কমপ্লেক্স ছবি হয়ে গেছে, আমরা হচ্ছে এত কঠিনের দিকে যাব না। একটা লন রোলার বলতে যদি কঠিন মনে হয় তোমার কাছে, তুমি এটা চিন্তা করতে পারো যে মনে করো তোমার কাছে একটা সুটকেস আছে বা একটা ওই যে ট্রলি ব্যাগ আছে, সেই ট্রলি ব্যাগটার চাকাটা যেই রকম না, জাস্ট ওই রকম একটা তুমি কনসেপ্ট চিন্তা করতে পারো। তো এই লন রোলারের ক্ষেত্রে আমাদের আসলে যেটা হয় যে আমরা এখান থেকে দুইটা উপাংশ নিয়ে আসলে দেখব যে কোন ক্ষেত্রে সিনারিওটা কি হয়। তো লন রোলার আসলে দুই ভাবে আমরা কাজ করি, একটা হচ্ছে লন রোলারকে আমরা টানতে পারি, এটাকে টানা যায় এবং এটাকে ঠেলাও যায়। লন রোলারকে টানাও যায় এবং এই লন রোলারকে কিন্তু ঠেলাও যায়। তাহলে আমরা এখান থেকে যখন আমাদের আচ্ছা আমি তোমাদেরকে ওই জিনিসগুলো একটু বলেই আসি, তোমাদের হচ্ছে ওজনের যে ব্যাপারগুলো ছিল সেগুলো আমি একটু লেখাই দিই তোমাদেরকে, তাহলে আসলে আমাদের আগাতে সহজ হবে, কারণ সামনে কয়েকটা টপিকে আমাদের ওজনের কনসেপ্টটা লাগবে। এটা একটু লিখে রাখো যে ওজন মানে আসলে আমরা কি বুঝি। ওজন মানে বুঝি যে তল, সহজভাবে বললে তল যে পরিমাণ প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটাই ওজন, সেটাই ওজন। ওজন কি? তল যে পরিমাণে প্রতিক্রিয়া বল দেয় সেটাই হচ্ছে আমাদের ওজন। তল যে পরিমাণ প্রতিক্রিয়া বল দেয় প্রতিক্রিয়া বল তলের সাথে লম্ব বরাবর দেয়, এটা দেখে নাও, তলের অভিলম্ব বরাবর দেয়। অভিলম্বটা কেন লিখলাম? যাতে তোমাদের একটু পড়তে কঠিন লাগে, হ্যাঁ। তল যে পরিমাণ প্রতিক্রিয়া বল তলের অভিলম্ব বরাবর দেয় সেটাই হচ্ছে ওজন। তো কেন অভিলম্ব বললাম? কারণ এটা আসলে অনেক বইতে ব্যবহার করছে এবং এটা শুনতেও একটু কঠিন কঠিন লাগে, হ্যাঁ, তো এই জন্য আসলে আমি এই কথাটা বললাম আর কি। আচ্ছা তাহলে দেখো এখানে যেটা বলছি
যে ওজনটা কি, ওজন হচ্ছে তল যে পরিমাণ প্রতিক্রিয়া বল তলের অভিলম্ব বরাবর দেয় সেটাই হচ্ছে ওজন। তাহলে বলো তো আমি যদি এখন এখানে দাঁড়ায় থাকি এবং আমি যদি দেখি যে আমার প্রতিক্রিয়া যে বলটা এটা হচ্ছে 100 নিউটন, তাহলে আমার এখানকার ওজন বল কত বলো তো এই সংজ্ঞা অনুসারে? 100 নিউটন। 100 নিউটন। আচ্ছা বলো তো যখন লিফট উপর থেকে নিচের দিকে নামছে, আমি জানি না আজকে কোথায় গিয়ে শেষ হবে, এই জিনিসগুলো ভাই কোর কনসেপ্ট, এগুলো আসলে ক্লাস 9 10 তোমার ঠিক করে আসা উচিত, কিন্তু এগুলা হচ্ছে আসলে বাংলাদেশের 90% পোলাপান এগুলা সম্পর্কে কোনো ধারণা নাই। এটা তোমাদের দোষ না, এটা হচ্ছে বইপত্রের দোষ। তো এইখানে মনে করো যে আমাদের এখানে একজন লোক দাঁড়ায় আছে, সে লিফটের মধ্যে দাঁড়ায় আছে, হ্যাঁ লিফটের মধ্যে সে দাঁড়ায় আছে, ভালো কথা, দাঁড়ায় থাকো। লিফটও মনে করো দাঁড়ায় আছে, তাহলে বলো তো এইখানে লিফটটা ওই লোকটার ওজন মানে এই লোকটার অভিকর্ষ বল, হ্যাঁ অভিকর্ষ বল আর ওজন কিন্তু তাহলে এক জিনিস না। অভিকর্ষ বল কোনটা? পৃথিবী যে বলে তাকে টানছে, অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী তাকে যে এমজি বলে টানছে, সেই এমজি বলটা নিচের দিকে কিন্তু কাজ করছে। আর ওর উপরে যে প্রতিক্রিয়া বল কাজ করছে সেই প্রতিক্রিয়া বলটা কত বলো তো? আর তাহলে এই প্রতিক্রিয়া বলটা দেখো যেহেতু সে ব্যালেন্স অবস্থায় আছে, যেহেতু সে দাঁড়িয়ে আছে, তাহলে তার যে আর এর মান সেটা হচ্ছে এমজি এর সমান, কারণ সে কিন্তু না হলে দাঁড়িয়ে থাকতে পারতো না। সে দাঁড়ায় আছে কেন? কারণ তার উপরে নেট যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে 0। এখন ওর উপরে পৃথিবী টানছে এমজি বলে, আর মেঝে ওকে একটা উপরের দিকে অভিলম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই অভিলম্ব প্রতিক্রিয়া বলটাকেই কিন্তু আমরা আসলে ওজন বলে নোটিফাই করি, ওজন বলে এটাকে ফিল করি। এই পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে নাকি আমাকে একটু বলো। না ভাইয়া, বুঝছি। এইবার আসো আমরা এবার একটা সেকেন্ড কেস নিয়ে আলোচনা করি। আমি মনে করলাম যে এইখানে আমাদের যে লিফটটা আছে সেই লিফটটা নিচের দিকে এম এ ত্বরণে যাচ্ছে, সেই লিফটটা নিচের দিকে এম এ ত্বরণে যাচ্ছে। তাহলে বলো তো দেখি আমাদের যে লোকটা আছে সেই লোকটাও কত মানে কত বলে নিচের দিকে নামবে? লিফট যদি নিচের দিকে এম এ বলে নামে, তাহলে লিফটের ভিতরে যারা আছে সবাই কি এম এ বলেই নামবে না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাইয়া। এটা লেখা উচিত, হ্যাঁ লিফটের ত্বরণ যদি নিচের দিকে এ হয় তাহলে এই লোকটার ত্বরণও নিচের দিকে কত হবে? এ হবে। আচ্ছা এখন বলো তো দেখি যে এই লোকের উপরে টোটাল কি পরিমাণ বল কাজ করছে? একটা কাজ করছে এমজি বল, এমজি আর এটা এমএ, আর একটা কাজ করছে আরএ। না না না, এম এটা তার লব্ধি বল, ফাইনাল বল। তুমি ফাইনালি চোখে কি দেখছো? তুমি চোখে দেখছো যে লোকটা সুন্দর এ ত্বরণে নিচের দিকে নামছে, তাহলে এইটা তো তুমি নিজ চোখে দেখছো। তাহলে ওর উপরে টোটাল যতগুলো বল কাজ করছে সবগুলো বলের লব্ধি হবে নিচের দিকে এম এ। কারণ তুমি নিচে আসলে নিজ চোখে যেটা দেখছো, খেয়াল করো যে তুমি ভাইয়া নিজ চোখে কি দেখছো? তুমি নিজ চোখে দেখছো যে ও নিচে এ ত্বরণে যাচ্ছে, তার মানে কি ওর উপরে যতগুলো ত্বরণ কাজ করছিল সবগুলো ত্বরণের লব্ধি হয়ে গেছে কত? এ তে। বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া। তুমি ফাইনালি ওকে দেখছো যে ও এ ত্বরণে নিচের দিকে নামছে, তার মানে কি ওর উপরে টোটাল আজি বাজি যত ধরনের ত্বরণ কাজ করছে সবগুলো ত্বরণ মিলে যে একটা ত্বরণ আছে সেই ত্বরণটাই কিন্তু আমাদের এই এ ত্বরণ। তাহলে এই এ ত্বরণের জন্য যে করেসপন্ডিং বল এম এ, সেই এম এ বলটা কোন দিকে কাজ করবে? মানে এম এ বলটাই কি আমাদের লব্ধি বল হবে না? তাহলে যেহেতু এ হচ্ছে লব্ধি ত্বরণ, তাহলে এম এটা কি লব্ধি বল? ঠিক আছে কিনা কথা? হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা এখান থেকে দেখো কোন বলটা বেশি হবে বলো, যে নিচের দিকে এমজি বলটা বেশি হবে নাকি আর বলটা বেশি হবে? তখন যদি সে নিচের দিকে ত্বরণে পড়ে তাহলে অবশ্যই কিন্তু এমজি মাইনাস আর করার পরে আমি এম এ পাবো। কি করলাম এটা ভাইয়া? যে ওর উপরে নিচের দিকে এমজি কাজ করছিল আর ওর উপরে একটা আর কাজ করছিল যেটা উপরের দিকে, কিন্তু যদি এমজি এবং আর সমান সমান হয় তাহলে তো এর কোনো দিকে নড়ার কথা না, কিন্তু ও যেহেতু নিচের দিকে নামছে তাহলে অবশ্যই এমজি বলটা বেশি আর আর বলটা কম, সেই জন্য এমজি মাইনাস আর সমান সমান আমি এম এ লিখে ফেললাম। আমাদের ওজন কে নির্দেশ করে? এই আরটা নির্দেশ করে। তাহলে আর সমান সমান আমরা কি লিখতে পারি দেখো? এমজি মাইনাস এম এ। অর্থাৎ
এখানে এখন যে আছে সে তার যে ওজনটা কত অনুভব করবে, সে মনে করবে সে হালকা হয়ে গেছে, কারণ তার ওজনটা এখন সে কত ফিল করছে, m * g - a। সে তার ওজনটা কিন্তু কম পরিমাণে ফিল করবে। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া, কারণ এখানে লিফটের ত্বরণের জন্য ওর যে এই জি এর মানটা একটু কমে গেছে, মানে ত্বরণটা একটু কমছে, এজন্য মানে ওর যে ইফেক্টিভ ত্বরণ সেটা আসলে কমে গেছে। কমে গেছে। এইটুকু বুঝছো কিনা ইকুয়েশন থেকে এটা কিভাবে আসলো? আশা করি সবাই বুঝতে পারার কথা এইটুকু জিনিস। হ্যাঁ ভাইয়া বুঝছি। এটা গেল হচ্ছে এ ত্বরণে নিচে নামার সময়। এবার আসো আমি দেখাই যে যখন সেটা এ ত্বরণে উপরের দিকে উঠবে। মনে করো কোনো একটা লিফট উপরের দিকে এ ত্বরণে উঠছে, ঠিক আছে? যদি উপরের দিকে এ ত্বরণে উঠে, তাহলে একটু চিন্তা করে দেখো তো যে এইখানে আমাদের যে লোকটা ছিল সেই লোকটার উপরে যেই তলটা আছে, হ্যাঁ, যেই তলটা আছে, বা যদি আমি এভাবে করে বলি যে আমাদের এখানে যেই টোটাল ফোর্সটা কাজ করছে বা উপরের দিকে যেই বলটা কাজ করছে, এর উপরে কি কি বল কাজ করছে? একটা বল কাজ করছে হলো গিয়ে আর, একটা হচ্ছে ওর প্রতিক্রিয়া বল, এবং আরেকটা বল কাজ করছে কে বলতো? এমজি। আচ্ছা, তাহলে বলতো এই দুইটা বলই তো ওর উপরে কাজ করছে, তাছাড়া কি ওর উপরে আর কোনো বল কাজ করছে? একটা লিফটের মেঝে দিচ্ছে, আরেকটা হচ্ছে এমজি পৃথিবী অভিকর্ষ বল দিচ্ছে। এই দুইটা বল ছাড়া কি ওর উপরে আর কোনো বল কাজ করছে? তবে একটা প্রশ্ন, এখানে যত ত্বরণের লিফটটা উপরের দিকে যাচ্ছে, তো এখানে এম এ একটা এক্সট্রা ফোর্স অ্যাড হবে না? এটা তুমি ফাইনালি দেখছো যে একটা বস্তু উপরের দিকে এম এ ত্বরণে উঠছে, তার মানে কি? তার মানে হচ্ছে ওর উপরে টোটাল যতগুলো বল কাজ করছে সেইগুলো বল কাটাকাটি করে লব্ধিটা হচ্ছে এম এ। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ ভাই। একটা বস্তু মনে করো তুমি দেখলা যে একটা বস্তু আছে, যে বস্তুটা ডান দিকে 2 নিউটন ফোর্সে আগাচ্ছে, তার মানে কি ওর উপরে যত আজে বাজে বল কাজ করছে সবগুলো মিলে তাদের লব্ধি কত? 2 নিউটন। তাহলে এখানেও তো তুমি যখন এই লোকটা আছে সেই লোকটাকে তুমি দেখছো এ ত্বরণে উপরের দিকে যাচ্ছে, তাহলে ওর উপরে যতগুলো বল কাজ করছে তাদের লব্ধি ত্বরণ কত হবে? এ হবে। তাহলে এখানে দেখো যদি আসলে সে উপরের দিকে যায়, তাহলে বলো তো কোন বলটা জিতলো? আর জিতলো না এমজি জিতলো? আর জিতলো। আর জিতলো। মাইনাস এমজি, আর মাইনাস এমজি ইকুয়াল এ। আমাদের লব্ধি বল এম এ হবে। হ্যাঁ ভাই। ভাইয়া বলো তো এই যে ওজন কোনটা দিয়ে নির্দেশ করি আমরা? আর কে দিয়ে নির্দেশ করি। আর দিয়ে। তাহলে আর সমান সমান আমরা কি পাবো? এম এ প্লাস এমজি। বেড়ে যাবে এক্ষেত্রে ওজনটা। m ইনটু জি প্লাস এ। আর এই জন্যই কিন্তু আমরা বলি লিফট যখন উপরের দিকে একটা ত্বরণে থাকে ততক্ষণ সময় আমরা একটা ওজন বেশি অনুভব করি, আর অন্যান্য সময় যখন লিফট নিচের দিকে নামে তখন আমরা ওজনহীন অনুভব করি বা ওজন কম অনুভব করি। ওজনহীন কখন অনুভব করব বলতো? আগের ইয়াটা থেকে ওজনহীন কখন অনুভব করব? আর সমান সমান কোন সময়টায় জিরো হবে বলতো? যখন m ইনটু জি মাইনাস a সমান সমান 0 হবে। তার মানে জি সমান সমান যখন তখনই আমরা ওজনহীন অনুভব করব। অর্থাৎ লিফট যখন নিচের দিকে জি ত্বরণে পড়তে থাকবে তখন আমাদের মনে হবে যে আমাদের কোনো ওজন নাই, তখন আমাদের নিজেদেরকে ওজনহীন বলে অনুভব হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানকার যে ওজন বল সেটা হচ্ছে m ইনটু জি প্লাস এ। ঠিক আছে, বুঝলাম। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে বলতো এটা তুমি একটু ফিল করতে পারো। কিভাবে ফিল করতে পারো? মনে করো এই যে আমার কাছে একটা বই আছে, এই বইটা তুমি এইভাবে করে ধরলা, ধরার পরে বলতো তুমি যদি এটাকে নিচের দিকে টান দাও, একটু এখনই এক্সপেরিমেন্ট করে দেখো। যার কোনো বস্তুকে পৃথিবীর যে বলে আকর্ষণ করে সেটাই কি তার ওজন না? বুঝি না কি হয়েছে আপু, কি বললা? বস্তুকে পৃথিবীর যে বলে আকর্ষণ করে সেটা কি তার ওজন না ভাইয়া? এটাই ভুল জিনিস। ওজন বলতে আসলে মানে ওজন ফিল করা বলতে আমরা আসলে যেটাকে বুঝি সেটা হচ্ছে প্রতিক্রিয়া বলটাই হচ্ছে ওজন ফিল করা। আর তুমি যেটা বললা যে পৃথিবী যে বলে আকর্ষণ করছে, যদিও এগুলো আমাদের বইতে লেখা আছে, কিন্তু পৃথিবী যেটা আকর্ষণ করছে এটাকে আসলে অভিকর্ষ বল বলা উচিত। এখন তুমি একটা কমন জিনিস চিন্তা করে দেখো, ওজনহীন এই কথাটার মানে কি? যে কোনো ওজন নাই।
কিন্তু পৃথিবী কি ওকে টানে না সেই সময়? এমজি বলে কি টানে না? টানে তো। তাহলে ওজনহীন হয় কিভাবে তাহলে? পয়েন্টটা বুঝতে পারছো? যে আমরা যখন বলছি যে ভাইয়া ওজনহীন, তখন ওজনহীন হওয়ার অর্থ কি? ওজনহীন হওয়ার অর্থ যে তার কোনো ওজন নাই। তাহলে যদি এই এই এমজিটা যদি জিরো হয়ে যায়, তার মানে কি যে পৃথিবী ওকে তাহলে ওই সময় টানছে না? অবশ্যই টানছে। তাহলে যখন সে উপর থেকে কোনো একটা লোক যদি উপর থেকে নিচের দিকে পড়ে যায়, তাহলে সে কেন পড়ছে? পৃথিবী তাকে টানছে বলেই তো। তাহলে তো তার ওই ক্ষেত্রে চিন্তা করলে তো তার ওজন আছে, কিন্তু আমাদের বইতে তো লেখা আছে যে এটা ওজনহীন অনুভব করবে। এখন অনুভবের যে ব্যাপারটা বা ওজনের যে ব্যাপারটা, সেইটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আর দিয়ে আমরা বুঝি সবসময়, এটা মাথায় রেখো, বুঝলা? আর পৃথিবী যেটা টানছে এটা হচ্ছে অভিকর্ষজ বল। তাছাড়া আসলে এটাকে ওজন যদি বলো, ওজন এটাকে বলা যাবে, বইপত্র আসলে এটাকেই ওজন বলছে, এটাকেই মেনে নিতে হবে, কিন্তু আসলে তাহলে ব্যাখ্যাটা আসলে রাইট ব্যাখ্যা হয় না। তো আমরা আসলে ওজন ফিল করা বলতে যেটা বুঝি যে ওজন বাড়লো নাকি কমলো, সেটা হচ্ছে তল তাকে যে পরিমাণে প্রতিক্রিয়া বল দিবে সেটাই হচ্ছে আমাদের ওজন। তল যে প্রতিক্রিয়া বল দিবে সেটাই হচ্ছে ওজন, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করতে বলতেছিলাম যে তোমার হাতে একটা বই নাও, বইটাকে নিয়ে তুমি যেটা করবা যে বইটাকে নিয়ে এরকম করে নিচের দিকে নামানোর চেষ্টা করো, এরকম করে নামানোর চেষ্টা করো। তাহলে বলো তো যতক্ষণ ধরে তুমি নামাচ্ছ এই সময় কি বইটাকে একটু হালকা মনে হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ ভাই, কারণ এদিকে তো অভিকর্ষের দিকে কাজ হচ্ছে। এটাকে কিন্তু একটু হালকা মনে হচ্ছে। আর মনে করো এই বইটাকে তুমি যখন ধরে আসো, ধরে না থেকে তুমি মনে করো এটাকে এক হাতে উপরের দিকে উঠাতে যাচ্ছ, ধরে আসো, তখন তোমার কাছে যেমন ওজন মনে হচ্ছে, যখন এটাকে তুমি উপরের দিকে উঠাতে যাচ্ছ তখন এটাকে কি আরো বেশি ভারী বলে মনে হচ্ছে না? হ্যাঁ ভাই। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা দেখলাম যে এই যে উপরে যখন যাচ্ছে তখন এটাকে বেশি ভারী মনে হয়, তাহলে এখানে ওজন বলটা তখন ফিল হবে m * g + a, আর যদি নিচের দিকে নামাই দেই তাহলে হবে m * g - a। তাহলে এইবার আমরা একটু এভাবে করে চিন্তা করে দেখতে পারি কিনা যে যখন আমরা এইরকম কেসটা দেখেছিলাম, নিচের দিকে mg এবং উপরের দিকে f sin θ, হ্যাঁ, এটা আমরা যখন দেখেছিলাম তখন বলতো আমাদের উপরের দিকে কিন্তু আরেকটা বল কাজ করছে, সেটা কে? সেটা হচ্ছে আর। উপরের দিকে টোটাল কি কি বল কাজ করছে? একটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল এবং আরেকটা হচ্ছে f sin θ। f sin θ টা আসছে কোত্থেকে? এই f থেকে আসছে। এই f টা আসছে কোত্থেকে? ওই যে তুমি যে এই প্রতিক্রিয়া বলটা দিলা সেখান থেকে আসছে, বা তুমি যে ধাক্কাটা দিলা সেখান থেকে আসছে। তাহলে হ্যাঁ, তার মানে এদিকে এই কেসটায় ক্রিয়া বল দুইটা, প্রতিক্রিয়া বল দুইটা। না ভাইয়া, ক্রিয়া বলো একটা, প্রতিক্রিয়া বলো তো একটা, দুইটা বলছো কেন? না মানে আমি বুঝতেছি এক্ষেত্রে দুইটা বল কাজ করছে না, প্রথমটা তো ওই এমজি বরাবর, আরেকটা হচ্ছে এফ বরাবর, আরে দুইটা প্রতিক্রিয়া বল। না 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 না, এইখানে আমি জাস্ট এই বলটাকে দুইটা বলে জাস্ট ভাঙছি, তাছাড়া কিছু না। দেখো এখানে বিষয়টা হচ্ছে আমি মেঝের উপরে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছি, এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছি এফ, তার কারণে সে এদিক বরাবর আমাকে একটা প্রতিক্রিয়া বল দিছে, এটা গেল একটা। হ্যাঁ, শেষ। আচ্ছা হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, ঠিকই বলছো, ভেরি গুড। তোমার নাম কি? হ্যাঁ, সিফাত। সিফাত, হ্যাঁ তুমি যেটা বলছো ভাই ঠিকই বলছো। হ্যাঁ, ওই সেন্সে চিন্তা করলে আমাদের এর উপরে আসলে যেহেতু ওজন কাজ করছে, সেই ওজনের জন্য তো একটা প্রতিক্রিয়া বল কাজ করছেই, প্লাস আমি একটা এফ পরিমাণ বলও যেহেতু দিয়েছি। তো ভাইয়া দেখো, হ্যাঁ তোমারটা পারফেক্ট, এই ও যেটা বলছে ঠিক আছে, এখানে দুইটা ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করছে, একটা হচ্ছে এই হলুদ যেটা আমি মেঝেকে দিলাম এবং প্রতিক্রিয়া বল একটা কাজ করছে, এবং আরেকটা হচ্ছে যে এমজির কারণে মেঝে আমাকে একটা আর পরিমাণ বা মেঝে আমাকে একটা উপরের দিকে ধাক্কা বল দিবেই আসলে। তো উপর নিচে বলো তো টোটাল এইখানে নিচের দিকে টোটাল যতগুলা বল, উপরের দিকে টোটাল যতগুলা বল, উপরের দিকে টোটাল বল কি কি? একটা হচ্ছে আর, একটা হচ্ছে এফ সাইন থিটা, একটা আর এবং একটা হচ্ছে কি এফ সাইন থিটা। এখন বলো তো যখন তুমি হাঁটো তখন কি তুমি উপরের দিকে লাফ দাও বা নিচের দিকে লাফ দাও? যখন জাস্ট হাঁটছো তখন কি উপরে নিচে তোমার কোনো ত্বরণ থাকে? তুমি কি উপরে নিচে চলে যাও? যাও না। যাও কি? না না। তাহলে বলো তো উপরের দিকে যে টোটাল বল কাজ করছে সেটা কি কি? একটা হচ্ছে আর, একটা হচ্ছে এফ সাইন থিটা, এবং নিচের দিকে যে বল কাজ করছে সেটা হচ্ছে এমজি। তাহলে বলো তো আর যেটা, সেই আর সমান সমান কি হবে? আর সমান সমান হবে mg - f sin θ। mg - f sin θ। তাইলে ভাইয়া বলো তো আমরা যে ওজনটা আমাদের যেটা অনুভব করার কথা, সেই ওজনটাকে আমরা তুলনামূলক একই অনুভব করব না একটু কম অনুভব করব? কম অনুভব করবো ভাইয়া। বুঝতে পারছো?
এই জন্য আমরা যখন হাঁটি তখন দেখবা আমাদের নিজেদের কাছে নিজেদেরকে কিছুটা হালকা বলে মনে হয়। আমরা যখন দৌড়াই তখন দেখবা যে আমাদের মনে হয় যে আমরা মনে হয় আরো ওজন কমে গেল। এটা নিজেরা একটু দরকার হয় খোলা মাঠে একটু হেঁটে দেখো, দেখবা দাঁড়ায় থাকলে তোমার কাছে তোমার নিজের ওজনটা যতটা মনে হবে, তুমি যখন দৌড়াবা সামনের দিকে তখন তোমার কাছে তোমার নিজের ওজনটা এত বেশি মনে হবে না, তুলনামূলক একটু কম মনে হবে। ভাইয়া পুরো কনসেপ্ট ক্লিয়ার নাকি আমাকে একটু বলো, ওজন কিভাবে কাজ করে এই রিলেটেড পুরো কনসেপ্ট ক্লিয়ার নাকি আমাকে বলো। একদম ক্লিয়ার ভাইয়া। ভেরি মাচ। তাহলে আমরা এখন চলো ওই ঠেলা টানা এই জিনিসগুলো দেখে আসি লন রোলারের ক্ষেত্রে। দেখো ভাইয়া, আমরা এখানে যখন একটা লন রোলার নিয়ে কাজ করব, মনে করো আমরা হচ্ছে এখান থেকে মনে করো এইটা হচ্ছে ভাইয়া আমাদের। এই ক্লাসটা কখন শেষ হবে ভাইয়া? তোমার কি আরো একটা ক্লাস আছে নাকি এরপরে? না ভাই, আমার ওই জ্যাম হয়ে গেছে মাথায় জ্যাম হয়ে গেছে। একটু আগে ভাইয়া কেমিস্ট্রি ছিল, এখন ফিজিক্স বেশ অনেকক্ষণ হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি এটা শেষ করে দিচ্ছি, বেশিক্ষণ টানবো না, আমার 9টার মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ, আর 5-6 মিনিট। এইটুকু বুঝছো তো যতক্ষণ ক্লাস করছো? হ্যাঁ ভাইয়া। থ্যাংক ইউ, ভেরি গুড। তো মনে করো আমাদের এইখানে একটা, এটা হচ্ছে লন রোলার, এটাকে আমরা সাইড থেকে দেখছি, কেমন যে লন রোলারটা এটা যেটা ছিল এটাকে আমি সাইড থেকে দেখছি। তাহলে যখন আমি এটাকে সাইড থেকে দেখছি তখন আমার কথা হচ্ছে এটাকে আমি টানবো একবার, এটাকে আমি একবার টানবো আর একবার ঠেলবো। তাহলে এটাকে একবার কপি করে নেই, কপি করে আমি এখানে ঠেলার জায়গায় রেখে আসি। এইটাকে আমি কি করছি, এটাকে মনে করো আমার হচ্ছে একবার আমি যেটা করব সেটা হচ্ছে একবার আমি হলো এইটাকে মনে করো এই দিক বরাবর টানছি, ঠিক আছে, এই দিক বরাবর আমি এটাকে টানছি। আর ঠেলার ক্ষেত্রে কি হবে সেটা, আমি এটাকে এই দিক বরাবর একই বল দিয়ে মনে করো ঠেলছি। এখানে যে পরিমাণ বল কাজ করছে এখানে সেই একই পরিমাণ বল কাজ করছে। এবং এইখানে আমার আনুভূমিকের সাথে যে কোণ, এইখানেও আমার আনুভূমিকের সাথে যে কোণ, সেই কোণটা যদি থিটা বলি, আমাদের এইখানেও যে আনুভূমিকের সাথে কোণ সবসময় এই যে বেস থেকে নেয়ার চিন্তা করবা, ঠিক আছে, এই কোণটাও হচ্ছে আমাদের থিটা। তাহলে এখন আমি এটাকে দুইটা ভাগে ভাগ করব। আমাদের বলটা কোন দিকে কাজ করছে ভাইয়া? এই বলটা কিন্তু কাজ করছে এই দিক বরাবর, এই দিক বরাবর ফোর্স কাজ করছে, ফোর্সটা কিন্তু কাজ করছে এই দিক বরাবর। তাহলে বলো তো এই দিক বরাবর যে ফোর্স কাজ করছে সেইটার আমি যদি দুইটা উপাংশ বের করতে চাই, তাহলে সেই দুইটা উপাংশ কি কি হবে? একটা উপাংশ হবে এইটা, একটু মোটা কালি দিয়ে দেখাই, একটা উপাংশ হবে এইটা এবং আরেকটা উপাংশ হবে উপরের দিকে লম্ব বরাবর। এবং এইখানে যদি আমি দুইটা উপাংশ ভাগ করতে চাই, একটা হবে হচ্ছে এই দিক বরাবর এবং আরেকটা হবে হচ্ছে এই দিক বরাবর, নিচে লম্ব বরাবর। তাহলে ভাই বলো তো যে আমাদের এই এফ যেটা সেটার এদিক বরাবর উপাংশের মানটা কত হবে? ভাইয়া এদিকে f cos থিটা, থিটা, এদিকে কত হবে? f sin থিটা। সাইন থিটা। আর এটার জন্য এইদিকে কত হবে? একই হবে f cos থিটা। হ্যাঁ, আর এদিক বরাবর হবে হচ্ছে f sin থিটা। আচ্ছা, এখন তাহলে বলো তো যে এই দুইটাই কিন্তু f cos থিটা, দুইটাই কিন্তু আমাদের f cos থিটা, ঠিক আছে? তো ভালো কথা, দুইটাই f cos থিটার জন্য দুইটাই যাবে। কিন্তু বলো তো এইখানে আমরা যখন ঠেলছি তখন বলো তো এই লন রোলারটা এমনিতেই কিন্তু নিচের দিকে একটা mg পরিমাণ বল দিছে, নিচের দিকে মানে ওই পিচের উপরে যে পিচটা আছে সেই পিচের উপরে কিন্তু এমনিতেই সেটা mg পরিমাণে চাপ দিছে। এখন তুমি যখন আবার f পরিমাণ বল দিলা তখন এই mg এর সাথে আবার f sin থিটা যোগ হয়ে এই দুইটা বল মিলে ওই পিচটাকে চাপ দিল না? যদি তুমি লন রোলারকে রেখে দাও তাহলেই সেটা mg পরিমাণ চাপ ওই তোমার পিচকে দিবে। যখন তুমি নিচে এটাকে ঠেলছো তখন কিন্তু mg এর সাথে আরো f sin থিটা বল নিচের দিকে চাপ দিচ্ছে। তাহলে এই দুইটা বল যোগ হয়ে কি নিচের দিকে চাপের পরিমাণটা, পিচের উপরে চাপের পরিমাণটা কমে গেল না বেড়ে গেল? ভাইয়া বেড়ে গেল। এই জন্য যখন পিচটাকে দেখবার সমান করতে হয় তখন কিন্তু পিচের উপরে চাপ দিতে হয় বেশি। তখন সব সময় দেখবা যে লন রোলারটাকে ওরা এভাবে করে ঠেলছে, কারণ কি নিচের উপরে চাপ, পিচের উপরে চাপ বেশি দেওয়া লাগবে।
কিন্তু এখন বলো তো যখন এভাবে করে টানা হবে তখন বলো তো মেঝের উপরে কি পরিমাণে চাপ পড়বে? mg মাইনাস mg mg মাইনাস sin মাইনাস থিটা। এফ সাইন থিটা। কারণ mgটা তো এমনি দিচ্ছিল আর আমি কি করলাম f sin থিটা বা একটা বলে মনে করো এটাকে একটু উপরের দিকে ধরে রাখছি, তাহলে ও কি আর মেঝের উপরে চাপটা বেশি দিতে পারবে নাকি পারবে না? পারবে না অত বেশি দিতে। তো মেঝের পারবে না। উপরে একটা খুব কমন সেন্স, আমি যদি একটা মনে করো বস্তুকে এইভাবে করে ঠেলি তাহলে যেমন ঘর্ষণ বল হবে, যদি আমি এটাকে নিচের দিকে চাপ দিয়ে তারপরে ঠেলি তাহলে বলো তো ঘর্ষণ বলকে আগের থেকে কমবে না বাড়বে? পারবে। বাড়বে। যদি আমি এটাকে একটু উপর উপর করে তারপরে স্লাইড করাই তাহলে কি ঘর্ষণ বল কমবে না বাড়বে? কমবে। কমবে। তাহলে বলো তো যখন এখানে আমি কমবে। এটা এমনিতেই নিচের দিকে কাজ করছে আর আমি f sin থিটা বলে মনে করো এটাকে একটু আলতো করে ধরে রাখছি, তাহলে এখন বলো তো ঘর্ষণ বলটা তুলনামূলকভাবে আগের থেকে বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে ভাইয়া। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ওর উপরে ঘর্ষণ বল কম হবে, আর ঘর্ষণ বল কম হলে ওইটাকে কি দ্রুত মুভ করা যাবে না? হ্যাঁ ভাইয়া। এই জন্য মনে রাখবা যে আমরা যখন একটা লন রোলারকে টানি তখন আমাদের মেইন পারপাসটা থাকে যে চলা, ওই লন রোলারটা নিয়ে সামনের দিকে যাওয়া। ওই যখন টানি তখন আমাদের মেইন পারপাস কি থাকে যে আমরা সামনের দিকে যেতে চাই, হ্যাঁ। আর ঠেলাটা কখন হয়, কখন আমরা ঠেলি? তখনই আমরা ঠেলি যখন আমরা পিচ সমান করতে চাই। দুইটার পারপাস বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ভাই পিচ সমান করতে তো বল বেশি দিতেই হবে। হ্যাঁ, এই জন্য টোটাল mg প্লাস f sin থিটা যাতে কাজ করে এবং পুরোটা যাতে ইউনিফর্মলি যায় সেজন্য আমরা ঠেলতেও থাকি, সামনের দিকেও গেল এবং নিচের সব জায়গাতে সমান পরিমাণ একটা চাপ দিয়ে 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 তারপর গেল। আর যখন আমরা এটাকে চাচ্ছি যে না মাঠ থেকে বের করে ফেলতে হবে, মনে করো পিচের কাজ করা শেষ, এখন আমি মাঠ থেকে টেনে বাউন্ডারির বাইরে নিয়ে যাব, তখন এটাকে কি আর ঠেললে হবে? না ভাই সেক্ষেত্রে বল বেশি প্রয়োগ হবে, টানা ভালো হবে। তখন টানতে হবে যাতে করে ঘর্ষণ বলটা না থাকে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা একটা কাজ করবা প্লিজ, আমার যারা ক্লাস করতে চাচ্ছ তারা তোমাদের ফোন নাম্বারটা অ্যাটলিস্ট আমাকে ইনবক্স করো। তোমাদের যে ফোন নাম্বার, আমার যে আইডি আমি দিয়ে দিচ্ছি, আমার আইডির নাম হচ্ছে এম মাসরুর হোসেন, মাসরুর হোসেন। তোমরা যারা যারা আমার ক্লাস আসলেই করতে চাচ্ছ, ভর্তি হতে চাচ্ছ, তারা অনুগ্রহ করে আমাকে জাস্ট তোমাদের ফোন নাম্বারটা একটু মেসেঞ্জারে পাঠাও, আমি তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এটা হচ্ছে আমার ভেক্টরের 7টা লেকচার গেল, আমাদের কিন্তু আর একটা লেকচার বাকি থাকলে এই সেশনটা শেষ হবে, মানে মান্থলি পেমেন্টের যে সেশনটা, সেই সেশনটা শেষ হবে। আর হচ্ছে যারা আগে ক্লাস কিছু পাও নাই তোমাদের জন্য, আচ্ছা কলি তুমি ইয়াতে দাও আমাকে, হচ্ছে ওই একটু কাইন্ডলি মেসেঞ্জারে দিও। আর যারা হচ্ছে আগের ক্লাসগুলো পাও নাই তারা যদি ভর্তি হও তাহলে আমি তোমাদের আগের ক্লাসগুলো আরেকবার নিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকে ক্লাস এখানে শেষ করছি। এই ভিডিওটা আমি আমাদের যেই গ্রুপে আপলোড দিচ্ছিলাম সেই গ্রুপেই আপলোড দিব। আর তোমরা হচ্ছে সবাই প্রত্যেকে যারা এখানে ক্লাস করছো প্লিজ তোমরা হচ্ছে ফোন নাম্বারটা আমাকে ইনবক্সে দিয়ে দিও। রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ ঠিক আছে, অ্যাকসেপ্ট করছি। থ্যাংক ইউ, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।